আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের অষ্টম একাডেমিক লেকচারটা নেওয়ার। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের আম, কর্ডাটা পর্বের উপপর্ব ভার্টিব্রাটা এবং তার অধীনে যে সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা রয়েছে সেই ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের হচ্ছে আহ, আমাদের 4, 5 এবং 6 নম্বর শ্রেণী অর্থাৎ অ্যামফিবিয়া, রেপ্টালিয়া এবং অ্যাভিস নিয়ে কথা বলার জন্য। কেমন? তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই অবশ্যই ইউটিউব থেকে ক্লাসগুলো করে ফেলবে, একটু চেষ্টা করবে সিরিয়ালে ক্লাসগুলো করার, তাহলে হচ্ছে তোমাদের যে এই অধ্যায়ের যে একদম বেসিক থেকে যে কোনো যে দুর্বলতা থেকে থাকে সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো দেখো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আর তোমরা যারা এখনো হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হও নাই, তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারো, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে পারো। কেমন? ওকে। আম, তো শুরু করছি আমাদের প্রথমে আজকে দেখো আমি একটা স্লাইড যেগুলো প্রিভিয়াস ক্লাসেও রেখেছিলাম সেটা আবার রেখেছি, অর্থাৎ আমাদের যে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস রয়েছে তার অধীনে ক্লাসগুলোর জন্য, বুঝছো? তো এই ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের অধীনে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করেছি, যদিও আজকে যেহেতু আমরা আবার আরেকটা লেকচারে যাচ্ছি বা আরেকটা নতুন লেকচার, সেজন্য আমি চেষ্টা করব যে এটার ক্লাসগুলোকে আবার একটু রিক্যাপ করে দেওয়ার। তো দেখো আমরা ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের অধীনে টোটাল আমরা 7টা ক্লাস পেয়েছিলাম। ওকে। তো 7টা ক্লাসের ভিতরে 1 নম্বর ক্লাসটা ছিল হচ্ছে কন্ড্রিকথিস। আমি যদি একটু লিখি দিই, কন্ড্রিকথিস, যেটাকে আমরা জাস্ট মিনিট, কন্ড্রিকথিস যেটাকে আমরা বলেছিলাম তরুণাস্থিময় মাছ। হুম। এবং আমাদের 2 নম্বর ক্লাস ছিল অ্যাক্টিনোপ্টেরিজি, বা আমরা এটাকে বলেছিলাম রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কেমন? পরবর্তীতে আমাদের ছিল 3 নম্বর ক্লাস হিসেবে ছিল সার্কোপটেরিজি, যেটাকে আমরা বলেছিলাম পিন্ডাকার পাখনাযুক্ত মাছ কিংবা পেশল পাখনাযুক্ত মাছ। এবং এর পরবর্তী ক্লাস, অর্থাৎ যেটা থেকে আজকের আসলে আলোচনাটা শুরু, সেটা হচ্ছে অ্যামফিবিয়া বা উভয়চর। পরবর্তীতে আমরা পাবো 5 নাম্বার ক্লাসে রেপ্টালিয়া বা সরীসৃপ। দেন আমরা পাবো 6 নাম্বার ক্লাসে পাবো অ্যাভিস বা পক্ষীকুল বা পাখি। এবং 7 নাম্বার বা সর্বশেষ যে ক্লাসটা হচ্ছে সেটাতে আমরা পাবো মাম্মালিয়া বা স্তন্যপায়ী। কেমন? স্তন্যপায়ী। ওকে, ফাইন। তো তাহলে আমরা যেহেতু বললাম যে গত ক্লাস অর্থাৎ আমাদের 7 নম্বর একাডেমিক লেকচারে আমরা 3টা মাছের শ্রেণীকে কভার আপ করার চেষ্টা করেছি। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের অ্যামফিবিয়া অর্থাৎ উভয়চর, রেপ্টালিয়া বা সরীসৃপ এবং অ্যাভিস বা পক্ষীকুলকে পক্ষীকুল নিয়ে দেখার জন্য। তো দেখো এই যে অ্যামফিবিয়ার আমি একটা সুন্দর ফিগার দিয়ে রেখেছি নিচে। অর্থাৎ অ্যামফিবিয়া বলতে আসলে আমরা যে একটা প্রাণী চিন্তা করব সেটা হতে পারে একটা ব্যাঙ। ব্যাঙটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইজি হয় আমাদের কি ভিজুয়ালাইজ করার জন্য। তো আমরা অ্যামফিবিয়া শ্রেণী বললে আমরা একটা ব্যাঙের কথা চিন্তা করব। পরবর্তীতে যখন র্যাপটেলিয়া পড়বো বা সরীসৃপ পড়বো তখন আমরা একটা কুমিরের কথা চিন্তা করতে পারি। কেমন? আসলে কুমির নিয়ে ভাবতে হবে এমনটা না, বাট আমাদের ক্ষেত্রে রেপ্টেলিয়া শ্রেণীটার নাম মনে আসলে আমরা আমরা সবচেয়ে সবার আগে আমাদের কিন্তু কুমিরের কথাটাই মাথায় চলে আসে, সেজন্য আমি এখানে কুমিরটা রেখেছি। পরবর্তীতে অ্যাভিস বা পক্ষীকুল, এখানে তুমি যে কোনো পাখি নিয়ে চিন্তা করতে পারো, আমি আমাদের জাতীয় পাখি দোয়েলকে নিয়ে চিন্তা করব। ওকে। তো আমাদের মোটামুটি আজকে ক্লাসের ভিতরে আমরা এই অ্যামফিবিয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকবে তাদের কিছু এক্সাম্পল, রেপটিলের বৈশিষ্ট্য এক্সাম্পল এবং সর্বশেষ আমরা অ্যাভিস নিয়ে আলোচনা করব। কেমন? এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ আমরা যখন নবম লেকচারটা নিব তখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব স্তন্যপায়ী বা মাম্মালিয়া নিয়ে বিস্তারিত পড়ার। তো
তো চলো আজকে আমরা ক্লাসে কন্টিনিউ করি। আজকে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অ্যামফিবিয়া। কেমন? অ্যামফিবিয়া বা উভয়চর। ওকে, আচ্ছা, আসলে অ্যামফিবিয়াটা আসলে খুবই তোমার বিচিত্রকর একটা গোষ্ঠী বলা যায়, বা একটা বিচিত্রকর একটা প্রাণী গোষ্ঠী, যারা জীবনের কোনো একটা দশায় জীবনে কোনো একটা দশায় যারা জলজ পরিবেশে বসবাস করে এবং পরবর্তীতে তারা বসবাস করবে হচ্ছে স্থলে। কেমন? আচ্ছা, তো আসলে অ্যামফিবিয়া কথাটা কই থেকে আসছে বলো তো? অ্যামফিবিয়া কথাটা আসছে হচ্ছে ফার্স্ট অফ অল অ্যামফো। হ্যাঁ, অ্যামফো মানে হচ্ছে এটা একটা গ্রিক ওয়ার্ড, যার মিনিংটা হচ্ছে কি? যার মিনিংটা হচ্ছে আহ, দ্বৈত। অ্যামফো, যার মিনিংটা হচ্ছে একটা একটা গ্রিক ওয়ার্ড, যার মিনিং হচ্ছে দ্বৈত, দ্বৈত বা দুই। কেমন? দ্বৈত বা দুই। আর দেন আসছে হচ্ছে আমাদের দেন হচ্ছে বায়োস। অ্যামফিবিয়া যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে দ্বৈত বাই দুই। দেন ফিবিয়াটা আসছে হচ্ছে বেসিক্যালি বায়োস থেকে। হ্যাঁ, ফিবিয়া একটা গ্রিক ওয়ার্ড, যেটার মিনিংটা হচ্ছে বায়োস, বা বায়োসের বাংলা হচ্ছে জীবন। তাহলে দ্বৈত বা দুই জীবন। হ্যাঁ, দ্বৈত বা দুই জীবন। তাহলে আমরা অ্যামফিবিয়ার মিনিংটা পাচ্ছি দ্বৈত বা দুই জীবন। এবং দ্বৈত বা দুই জীবন বলতে তোমাকে এখানে কিন্তু বেসিক্যালি দুইটা আলাদা জীবনকে বোঝাচ্ছে না, বাট একই জীবনের দুইটি স্টেজকে বোঝাচ্ছে। তাহলে কোন দুইটি স্টেজকে বোঝাচ্ছে? তো তোমরা হয়তো এটা যে বাংলা রয়েছে অর্থাৎ উভয়চর রয়েছে, সেটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এরা জীবনে কোনো একটা পর্যায়ে এরা জলে বসবাস করবে এবং কোনো একটা পর্যায়ে এরা স্থলে বসবাস করবে। তাই এটা সিগনিফিকেন্সটা কি? দেখো ভাই, আমরা কিন্তু সেই প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যে আমরা আমাদের আমাদের যে প্রাণী বিভিন্নতা বা শ্রেণী বিন্যাস, এক একটা প্রাণীকে আমরা শ্রেণী বিন্যাস তো করতেছি, এবং করার পর আমরা যে শ্রেণী বিন্যাসগুলো পড়তেছি সেগুলো কিন্তু আমরা একটা ক্রনোলজি মেনটেন করে পড়তেছি। সেটা হোক একটা পর্ব, সেটা হোক একটা শ্রেণী। যখন আমরা পর্ব পড়েছিলাম, আমরা পড়েছিলাম পরিফেরা, তার চেয়ে উন্নত নিডারিয়া, তার চেয়ে উন্নত প্ল্যাটিহেলমিনথিস, এভাবে আস্তে আস্তে একাইনোডার্মাটাস, এবং সর্বশেষ কর্ডাটা পর্বটা হচ্ছে সবচেয়ে উন্নত। বাট যখন আমরা এই যে একটা ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের যে ক্লাসগুলো পড়তেছি, প্রথমে আমরা কি পেয়েছি? মাছের 3টা ক্লাস, অর্থাৎ জলজ প্রাণী। সেখান থেকে আরেকটু উন্নত কোনটা হবে? স্থলজ প্রাণী। স্থলজ প্রাণী কোনগুলো হবে? র্যাপটালিয়া থেকে শুরু করে এরা হবে স্থলজ প্রাণী। কেমন? তাহলে এই যে জলজ মাছ এবং স্থলজ র্যাপটেলিয়া, এদের মাঝামাঝি এসে অবস্থান করবে আমাদের এই অ্যামফিবিয়া, বা যাদেরকে আমরা বলবো উভয়চর। ওকে, তো অ্যামফিবিয়ার ক্ষেত্রে আমি তোমাদের সবচেয়ে কমনলি একটা এক্সাম্পল মনে রাখতে বলেছি, সেটা হচ্ছে ব্যাং। ব্যাং। তো আমরা যদি ব্যাং থেকে যদি একটা অ্যামফিবিয়ার একটু তোমার তাৎপর্যটা বোঝার চেষ্টা করি, দেখো ডান পাশে আমি নিচে একটা ফিগার দিয়ে রেখেছি, তাই না? ডান পাশে একটা ফিগার দিয়ে রেখেছি। এখানে দেখো একটা ব্যাঙের জীবনের প্রারম্ভিক পর্যায়ে কি হবে? ব্যাঙ যেহেতু যৌন জননক্ষম একটা প্রাণী, সে প্রথমে একটা শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে একটা জাইগোট ফর্মেশন করবে, তাই না? দেখো প্রথমটা হচ্ছে একটা জাইগোট ফর্মেশন করলো। ওকে ফাইন। জাইগোটের পরে সে কি হবে বলতো? জাইগোট ফর্মেশন করার পরে সে আলটিমেটলি তার একটা দশা হবে। কোন দশা? সে তার লার্ভা দশ অতিক্রম করবে। কেমন? তার লার্ভা দশ অতিক্রম করবে। তাহলে ব্যাঙ যখন লার্ভা দশায় থাকবে, এই লার্ভা দশায় থাকা অবস্থায় ব্যাঙটা কি করবে? সে কোথায় বসবাস করবে বলতো? সে হচ্ছে পানিতে বসবাস করবে, বা সে জলজ পরিবেশে বসবাস করবে। ওকে, আর যখন সে পরিণত প্রাণী হবে, যখন সে পরিণত বা পূর্ণাঙ্গ প্রাণী হবে, পূর্ণাঙ্গ ব্যাঙ হবে, পূর্ণাঙ্গ ব্যাঙ যখন হবে, তখন সে কোথায় বসবাস করবে বলতো? পূর্ণাঙ্গ ব্যাঙ হলে সে ডাঙায় বসবাস করবে। ওকে, ডাঙা বসবাস করবে। তোমরা হয়তো এই ব্যাঙের যে লার্ভা রয়েছে তার সাথে অনেকে হয়তো পরিচিত। দেখবা যে কোনো ডোবা জায়গায় বর্ষাকালে স্পেশালি কোনো একটা বদ্ধ জায়গায় বা একটা বদ্ধ ছোট ডোবায় অনেকগুলো ছোট 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 পোকার মতো স্ট্রাকচার দেখা যায়, যাদের দেখবে ছোট ছোট আবার একটা লেজ রয়েছে। হ্যাঁ, তারাই কিন্তু হচ্ছে কি ব্যাঙের লার্ভা। তাহলে ব্যাঙের লার্ভা অবস্থায় থাকবে পানিতে, এবং পরিণত প্রাণী বাস করবে কোথায়? ডাঙায়। যখন পরিণত হবে ব্যাঙ তখন সে ডাঙায় চলে আসবে। তাহলে জীবনে একটা স্টেজে সে যেহেতু পানিতে বসবাস করতেছে বা জলে বসবাস করতেছে, এবং একটা স্থলে সে ডাঙায় বা স্থলে বসবাস করতেছে, সেজন্য আমরা এদেরকে বলতেছি উভয়চর গোষ্ঠী। ওকে, তাহলে অ্যামফিবিয়া বা উভয়চর হচ্ছে কি তাহলে? স্থলজ জলজ প্রাণী গোষ্ঠী এবং স্থলজ প্রাণী গোষ্ঠীর মাঝে সংযোগকারী একটা ক্লাস হচ্ছে এই অ্যামফিবিয়া বা উভয়চর। ওকে ফাইন, তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করতে চাই, আমাদের যেহেতু একটা মেজর উদ্দেশ্য হচ্ছে আসলে এই পর্বগুলোর বৈশিষ্ট্য বা এই শ্রেণীগুলোর বৈশিষ্ট্যগুলোকে আয়ত্ত করা, তো আমরা আসলে একটা একটা বৈশিষ্ট্য ধরেই আগানোর চেষ্টা করব। তো তাহলে আমরা এখানে প্রথম বৈশিষ্ট্য কি পাবো বলতো? প্রথম বৈশিষ্ট্য আমরা জাস্ট এর নাম থেকে নিব। আমরা সর্বদাই প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা রয়েছে সেটা আমরা কিন্তু নাম থেকে নেওয়ার চেষ্টা করতেছি, একদম সেই ফার্স্ট ক্লাস থেকে। কেমন? প্রথম ইয়েতে নেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, প্রথম ওকে, এখন ঠিক আছে সাউন্ড? ওকে, সাউন্ড ঠিক আছে?
আচ্ছা, তো আমরা একদম প্রথম ক্লাস থেকে চেষ্টা করেছি যে নাম থেকে কিছু একটা বৈশিষ্ট্য বের করা। তাহলে আমরা এখান থেকে নাম থেকে কি বলতে পারি বলতো? তাহলে আমরা এখানে বলতে পারি যে ভ্রূণ অবস্থায় কিংবা লার্ভা দশায়, হ্যাঁ ভ্রূণ অবস্থায় বলতে পারো, ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায় বা এটা কি হবে, ভ্রূণ অবস্থায় বা লার্ভা দশায়, হ্যাঁ বা লার্ভা দশায়, লার্ভা দশায় এই এ পর্বের প্রাণীরা কোথায় বাস করবে? ফলে জলে বাস করবে। কেমন? এরা হচ্ছে জলে বসবাস করবে, জলে বসবাস করবে। ওকে, জলে বসবাস করে এবং পরবর্তীতে যখন সে পরিণত প্রাণী হয়, যখন সে পরিণত হয়, পরিণত বয়সে বা পরিণত প্রাণী কোথায় বাস করবে? ডাঙায় বসবাস করবে। কেমন? তাহলে পরিণত প্রাণী বাস করবে হচ্ছে ডাঙায়, পরিণত প্রাণী বাস করবে হচ্ছে ডাঙায়। ওকে, তো আমরা প্রথম একটা বৈশিষ্ট্য আমরা নাম থেকে নিলাম। আচ্ছা, দেখো তো এখন যেহেতু আমরা জলে এবং স্থলের কথা বলেছি, তাহলে আমরা এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য যেতে পারি না? যখন সে জলে বসবাস করেছে তখন সে কিসের মাধ্যমে শ্বসন নিত? একটা জলজ প্রাণীর শ্বসনের জন্য কোন অঙ্গটা সে ব্যবহার করে বলতো? একটা জলজ প্রাণী শ্বসনের জন্য আমরা জানি কি ব্যবহার করে? যখন জলে থাকবে তখন সে শ্বসন অঙ্গ হিসেবে ফুলকা ব্যবহার করবে, বাট যখন সে স্থলে চলে আসবে, পূর্ণাঙ্গ অবস্থায় যখন সে স্থলে বসবাস করবে, তখন সে কিসের মাধ্যমে আহ শ্বসন শ্বসন কার্য সম্পাদন করবে? ফুসফুসের মাধ্যমে। তাহলে আমরা বলবো যে শ্বসন অঙ্গে কি থাকবে? যখন শ্বসন অঙ্গ আমরা বলবো কি বলবো ভাইয়া? এদের শ্বসন অঙ্গ কি হতে পারবে? শ্বসন অঙ্গ হতে পারে কি? হতে পারে হচ্ছে ফুলকা। ফুলকা, ফুলকা কখন থাকবে? যখন হচ্ছে সে জলে বসবাস করবে, যখন যখন সে জলে অবস্থান করবে, যখন সে জলে অবস্থান করবে তখন তার শ্বসন অঙ্গ হবে ফুলকা। আর যখন স্থলে বসবাস করবে তখন তার শ্বসন অঙ্গ হবে ফুসফুস। কেমন? আর তার শ্বসন অঙ্গ ফুসফুস কখন হবে? যখন সে স্থলে বসবাস করবে। দেখো এটা কিন্তু আসলে এক্সট্রা ভাবে মুখস্থ করার কিছু নাই, এটা আসলে তোমার চেষ্টা করতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিজে থেকে বের করা, একটু ভিজুয়ালাইজ করার। হ্যাঁ, যখন সে স্থলে বসবাস করবে তখন সে কি হয়ে যাবে? তখন তার শ্বসন অঙ্গ হয়ে যাবে ফুসফুস, বা তখন সে ফুসফুসের সাহায্যে শ্বসন নেবে। আচ্ছা, তাছাড়া তাছাড়া এদের ক্ষেত্রে একটা স্পেশালিটি রয়েছে, এই যে অ্যামফিবিয়া বা উভয়চর শ্রেণীর যে প্রাণীরা রয়েছে, এরা কিসের মাধ্যমে শ্বসন করতে পারে? এরা ত্বকের মাধ্যমেও শ্বসন করতে পারে। কেমন? ত্বকের মাধ্যমেও এদের শ্বসন সম্পন্ন হয়। ওকে, ত্বকের মাধ্যমেও এদের শ্বসন সম্পন্ন হয়। বুঝতে পারছি? ত্বকের মাধ্যমেও শ্বসন সম্পন্ন করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে এদের ভ্রূণ অবস্থায় এরা বা লার্ভা দশায় এরা জলে বসবাস করবে এবং পরিণত প্রাণী এরা তে এরা ডাঙায় বসবাস করবে। আর যখন তারা জলে বসবাস করবে তখন তারা ফুলকার সাহায্যে শ্বসন নিবে, শ্বসন সম্পাদন করবে, বা তাদের শ্বসন অঙ্গ তখন থাকবে ফুলকা। বাট যখন তারা স্থলে বসবাস করবে তখন সেটা হয়ে যাবে ফুসফুস। কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু অ্যামফিবিয়া রয়েছে যারা হচ্ছে ত্বকের মাধ্যমে শ্বসন কার্য সম্পাদন করবে। এটা কিন্তু একটু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। হ্যাঁ, তাহলে যদি তোমাকে কোশ্চেন দেয় যে নিচের কোন শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে শ্বসন কার্য সম্পাদন করে, সেখান থেকে কিন্তু তোমার আনসার হতে পারে অ্যামফিবিয়া। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তারপর কি বলবো দেখো তো? তারপরে বলবো হচ্ছে এদের এদের দেহটার দিকে যদি আমরা তাকাই, দেখো এই যে নিচে কিউট একটা ব্যাং দিয়ে রেখেছি আমি, তাই না? তাহলে এদের দেহটা কেমন কিভাবে আছে দেখো তো? দেহে একটা মাথা রয়েছে, তাই না? ব্যাঙের একটা মাথা রয়েছে। ওকে ফাইন। তারপর দেখো তো তার একটা দেহ রয়েছে, তার একটা দেহ রয়েছে। ওকে, তারপর যদি আমরা দেখি এই যে পিছনের দিকে যদি দেখি, দেখো ডান পাশে আরেকটা ব্যাঙের চিত্র, এখানে একটা লেজ দেখা যাচ্ছে, তাই না? লেজ দেখা যাচ্ছে। তার মানে এর দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত হচ্ছে। এর মানে তার দেহে কি হচ্ছে? বিভিন্ন অঞ্চলে বিভক্ত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? যে তোমার দেহ, এদের দেহ কিসে বিভক্ত বলতো? দেহ হচ্ছে এদের মাথা, হ্যাঁ মাথা, তারপর হচ্ছে তোমার দেহকাণ্ড ও লেজে বিভক্ত। মাথা, দেহকাণ্ড ও লেজে বিভক্ত। হ্যাঁ, লেজে বিভক্ত। বাট কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই লেজটা বিলুপ্ত হয়ে যায়। কেমন? কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই লেজটা বিলুপ্ত হয়ে যায়। যেমন ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙের তার জীবনে কোনো একটা দশায় লেজ থাকলেও, হ্যাঁ যখন সে পূর্ণাঙ্গ প্রাণী হবে বা একটা পূর্ণাঙ্গ ব্যাঙ হয়ে যাবে তখন কিন্তু তার লেজটা বিলুপ্ত হয়ে যাবে। বাট এই যে দেখো একটা স্যালামেন্ডারকে রেখেছি, এই স্যালামেন্ডারের ফিগার দেওয়া আছে, এদের কিন্তু লেজ কখনো বিলুপ্ত হয় না। তাহলে আমরা বললাম এদের দেহ, মাথা, দেহকাণ্ড ও লেজে বিভক্ত। তারপরে আমরা কি বলবো বলতো?
এদের যে দেখো, তুমি যদি একটা দেহ ত্বকের দিকে তাকাও, দেখো তো একটা ব্যাঙের বা একটা স্যালামান্ডারের কথা চিন্তা করি আমরা, এদের দেহ ত্বকটা নরম না? এদের দেহ ত্বকটা হবে নরম, কিছু কিছু ক্ষেত্রে আর্দ্র। ওকে, তো এই দেখো একটা সোনা ব্যাঙের চিত্র দিয়ে রেখেছি এখানে। দেখো তো এই ব্যাঙগুলো দেখতে কেমন মনে হয়? এই ব্যাঙগুলো আসলে পানিতে থাকে। তুমি দেখবে পানি থেকে উঠে বেরোলেও এদের দেহটা চকচক করতেছে, দেহ থেকে একটা সিক্রেশন হচ্ছে, তার মানে এদের দেহ ত্বকটা হবে আর্দ্র। তাহলে আমরা কি বলবো? এদের দেহত্বক নরম, আর্দ্র দেহত্বক। এদের দেহত্বকটা কেমন হবে ভাইয়া? এদের দেহত্বকটা হবে, দেহত্বক হবে কেমন? দেহত্বক হবে নরম। নরম মানে বুঝতে পারতেছি ব্যাঙ এমনি নরম, তোমরা হয়তো কখনো অ্যাক্সিডেন্টালি এদের হচ্ছে স্পর্শ করে ফেলতে পারো বা হয়তো বা দেখতে পারো, দেখলেও আসলে বুঝে যায়, কনসিস্টেন্সিটা দেখলেও কিন্তু বোঝা যায়। তাহলে দেহত্বক হবে নরম। হ্যাঁ, তারপরে দেখো তো আমি কি বললাম যে এদের দেহত্বকটা কেমন হবে? সবসময় মনে হবে ভেজা ভেজা, তাহলে কি হবে? আর্দ্র। তাহলে দেহত্বকটা হবে নরম, দেহত্বকটা হবে আর্দ্র। আর কি হবে বলো তো? তুমি দেখো নিচে আমি একটা সোনা ব্যাঙের চিত্র দিয়ে রেখেছি, সেটা কি কয়েকটা কালারে দেখা যাচ্ছে না? অর্থাৎ দেহটা হচ্ছে কালারফুল। তারপরে এই যে দেখো একটা স্যালামান্ডার, এখানে হচ্ছে তুমি হলুদ কালো এর সংমিশ্রণ দেখতে পাচ্ছ। তাহলে কি বলবো? দেহত্বক নরম, আর্দ্র এবং এবং কি রঙিন পিগমেন্ট যুক্ত এবং রঙিন। হ্যাঁ, রঙিন। তো রঙিন কিসের জন্য হয়? রঙিন হয় পিগমেন্টের জন্য বা বিভিন্ন ধরনের রঞ্জকের জন্য। সেটা নিয়ে বিস্তারিত যাচ্ছি না। তাহলে যদি আমি একটু রিভিউ করি যে আমি এই পেজ দিয়ে মোটামুটি কি পড়লাম। ফার্স্ট অফ অল আমরা নামটা দেখলাম যে অ্যামফি মানে হচ্ছে দ্বৈত বা দুই, অ্যামফো মানে দুই, এবং ফিবিয়া মানে হচ্ছে এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে জীবন। তাহলে দ্বৈত বা দুই জীবন কিংবা জীবনের দুইটি স্টেজ যাদের থাকে তাদেরকে আমরা বলতেছি উভয়চর। দুইটি স্টেজ বলতে আসলে কি বোঝাচ্ছি? তারা একটা দশায় জলে বাস করবে, একটা দশায় তারা স্থলে বসবাস করবে। কেমন? তাহলে যখন এরা ভ্রূণ অবস্থায় থাকবে তখন তারা জলে এবং পরিণত অবস্থায় ডাঙায় বাস করবে। এদের শ্বসন অঙ্গ হিসেবে যখন জলে অবস্থান করবে তখন থাকবে অবশ্যই ফুলকা। আর পরিণত প্রাণীতে কি থাকবে ভাইয়া? পরিণত প্রাণীতে থাকবে হচ্ছে ফুসফুস। তারপরে এরা কি করবে? ত্বকের মাধ্যমে শ্বসন সম্পন্ন করবে। এটা একটু এদের ব্যতিক্রম ধর্মীয় বৈশিষ্ট্য। ওকে, তাহলে এদের দেহটা দেখো তো, মাথা, দেহকাণ্ড এবং লেজে বিভক্ত, তাই না? মাথা, দেহকাণ্ড এবং লেজে ভাগ করা যায়। তাহলে আমি সেটাকে বলছি যে দেহ, মাথা, দেহকাণ্ড ও লেজে বিভক্ত। আর এই দেহত্বকটা কেমন? দেহত্বকটা হচ্ছে নরম। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখবা দেহ, কিছু কিছু ব্যাঙের ক্ষেত্রে দেখবা একটা সিক্রেশন বের হচ্ছে দেহ থেকে, মনে হচ্ছে কেমন। তাহলে দেহত্বকটা হবে নরম, দেহত্বকটা হবে আর্দ্র এবং পিগমেন্ট যুক্ত বা রঙিন। বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যামফিবিয়া নিয়ে প্রিলিমিনারি কথাবার্তা। তাছাড়া যদি আমরা যাই আর কি কি পাবো বলতো? আচ্ছা, আর পাবো দেখবা যে অনেক ক্ষেত্রে এই যে অ্যামফিবিয়া প্রাণীরা বা ব্যাঙেরা দেখবা যে কি করে, এরা হচ্ছে গ্রীষ্মকালে বা সরি শীতকালে, শীতকালে দেখবা যে এরা এদের গর্ত থেকে বের হয়ে বাহিরে রোদ পোহাচ্ছে বা রোদে যায় বসে আছে। হুম, সেটা হতে পারে তোমার এই স্যালামান্ডার, হতে পারে তোমার একটা ব্যাঙ। হ্যাঁ, এরা কি করে তাহলে? শীতকালে রোদ পোহানোর জন্য এরা কি এটা গর্ত থেকে বের হয়। তো তুমি এখান থেকে একটা জিনিস কি সেন্স করতে পারো যে এরা কেন রোদ পোহাচ্ছে বা এরা কেন তাপ নিতে চাচ্ছে? তাহলে এমন একটা মেকানিজম হয়তো এদের দেহে আছে যার ফলে শীতকালে এদের তাপের প্রয়োজন হচ্ছে। ওকে, নিজেকে গরম রাখার জন্য। তাহলে আমরা কি বলতে পারি? এরা কেমন প্রাণী হতে পারে? এরা শীতল রক্তের প্রাণী হতে পারে, তাই না? তাহলে আমরা কি বলবো? এরা শীতল রক্তের প্রাণী। হ্যাঁ, এরা শীতল রক্তের প্রাণী, এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তারপর কি বলবো বলতো? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এটার আরেকটা আপডেট ভার্সন কি? আপডেট ভাবে আমরা কি লিখতে পারি? এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি যে বেসিক্যালি অ্যাক্টোথার্মিক বলতে আসলে কি বোঝাচ্ছি। হ্যাঁ, অ্যাক্টোথার্মিক। ওকে, এখন কোশ্চেন আসে ভাই অ্যাক্টোথার্মিক মানে কি? দেখো অ্যাক্টো মানে কি ভাই? অ্যাক্টো মানে হচ্ছে বাহিরে, বাহির। হ্যাঁ, বাহির বা বাহ্যিক। আর থার্মিক মানে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা। তাহলে অ্যাক্টোথার্মিক মানে আমরা আসলে কি বোঝাচ্ছি? অ্যাক্টোথার্মিক মানে বোঝাচ্ছি যে এদের দেহের তাপমাত্রা, এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে কি করবে? ওঠানামা করবে। এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করবে, এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। ওকে, তার মানে কি হচ্ছে? ওই যে একটু আগে বললাম যে ভাইয়া এদের ক্ষেত্রে শীতকালে গর্ত থেকে এরা বের হয়ে যে রোদ পোহাচ্ছে। কেন পোহাচ্ছে? কারণ শীতকালে পরিবেশের তাপমাত্রা কম থাকে, এদের দেহের তাপমাত্রা কমে যায়। আর দেহের তাপমাত্রা একটা সার্টেন অ্যামাউন্টে কমে গেলে তাদের দেহের যে স্বাভাবিক ক্রিয়া আছে সেটা ব্যাহত হয়। সেজন্য তাদের দেহের তাপমাত্রাকে রিজেনারেট করার জন্য, রিগেইন করার জন্য তারা বাইরে এসে রোদ পোহায়। যেহেতু এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করতেছে,
অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশ নির্ভর, বাহ্যিক পরিবেশ নির্ভর, সেজন্য এদেরকে আমরা বলবো এরা অ্যাক্টোথার্মিক প্রাণী। কেমন? এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক প্রাণী। এটা একটু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, একটু মনে রাখার চেষ্টা করবো যে অ্যামফিবিয়া পরের প্রাণীরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। ওকে, তো তারপরে যদি আমরা যে আর কি বলতে পারি বলতো, আচ্ছা আর বলতে পারি এদের হৃৎপিণ্ড নিয়ে। হ্যাঁ, যেহেতু এরা হচ্ছে কর্ডেট, কর্ডেট একটা মৌলিক বৈশিষ্ট্য কি বলতো, এদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র থাকবে। তাহলে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র থাকলে অবশ্যই কি থাকবে, হৃৎপিণ্ড থাকবে। ওকে, তাহলে আমরা বলবো প্রথমে এদের হৃৎপিণ্ড কেমন ভাইয়া, এদের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠী। 3 প্রকোষ্ঠী, অন্য কিছু ভুলে যাও বা মনে থাকুক আর না থাকুক, বাট এই হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠী এটা ভোলা যাবে না। ওকে, আচ্ছা হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠী কাদের ক্ষেত্রে পেলাম তাহলে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে। তাহলে 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার কি হবে বলতো, বেসিক স্ট্রাকচার হবে অনেকটা এমন, তাই না? অনেকটা এমন, দেখো আমি জাস্ট একটা নরমাল ফিগারের মাধ্যমে বুঝাচ্ছি। এক্ষেত্রে হবে তোমার দুইটা থাকবে অ্যাট্রিয়াম, এদের দুইটা থাকবে অ্যাট্রিয়াম এবং একটা থাকবে ভেন্ট্রিকল। তাহলে আমরা কি বলবো, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠী। 3 প্রকোষ্ঠী মানে হচ্ছে দুটি অ্যাট্রিয়াম, দুটি অ্যাট্রিয়াম থাকবে, অ্যাট্রিয়াম ও একটি ভেন্ট্রিকল থাকবে। কেমন? দুটি অ্যাট্রিয়াম ও একটি ভেন্ট্রিকল থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমরা যারা ইন্টারমিডিয়েটে প্রথমে উঠলা বা এসএসসি 26 ব্যাচে যারা আছো তোমরা, বা 27 বা যাই হোক, তোমরা হয়তোবা এটা খেয়াল করতে পারো যে ভাই অ্যাট্রিয়াম দুটো হওয়ার বা একটা দুটো অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, এই অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল বলতে আসলে কি বোঝাচ্ছে? তো তোমরা জেনে রাখো, অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে হৃৎপিণ্ড বললাম 3 প্রকোষ্ঠী, দুইটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। তাছাড়া এদের হৃৎপিণ্ডে কি থাকে, একটা উপপ্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডে একটি উপপ্রকোষ্ঠ বিদ্যমান থাকে। কেমন? হৃৎপিণ্ডে একটি উপপ্রকোষ্ঠ বিদ্যমান থাকে। ওকে, উপপ্রকোষ্ঠ বিদ্যমান থাকে। সেই উপপ্রকোষ্ঠের নামটা কি ভাইয়া? এদের উপপ্রকোষ্ঠের নামটা হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস নামক একটা উপপ্রকোষ্ঠ থাকে। কেমন? আচ্ছা, এই সাইনাস ভেনোসাসটা আমরা যখন আবার রুই মাছ পড়বো তখন সেখানেও আমরা ডিটেইলসে পাবো। কেমন? এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, জাস্ট একটা উপপ্রকোষ্ঠ থাকবে, সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস, যেটা আসলে এদের যে ভেইন অর্থাৎ এদের যে শিরাগুলো থাকবে, এদের যে শিরাটা হৃৎপিণ্ডে এসে মিলিত হবে, সেই শিরা মিলিত হওয়ার ঠিক আগে একটু প্রসারিত হবে। একটু প্রসারিত হবে, সেটাকে আমরা বলবো সাইনাস ভেনোসাস। তাহলে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠে বিশিষ্ট, দুইটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল এবং একটা উপপ্রকোষ্ঠ থাকবে, সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। আর এদের হৃদচক্রে কি থাকবে বলতো, এদের ক্ষেত্রে কি হেপাটিক এবং রেনাল পোর্টাল তন্ত্র থাকবে। এদের হেপাটিক এবং রেনাল পোর্টাল তন্ত্র থাকবে। তাহলে হৃদচক্রে কি থাকবে, হেপাটিক ও রেনাল পোর্টাল তন্ত্র থাকবে। আচ্ছা, এখন তোমরা হয়তো এই হেপাটিক কিংবা রেনাল পোর্টাল তন্ত্র নিয়ে তোমরা আইডিয়া রাখো না, এটা না রাখাটাই স্বাভাবিক। তো আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এগুলো নিয়ে আসলে ডিটেলসে আলোচনা করব, যে পোর্টাল সংবহন কি, সিস্টেমিক সংবহন কি, আবার পালমোনারি সংবহন কি, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। জাস্ট এটুকু মনে রাখো যে এদের হেপাটিক বা যকৃৎ এবং রেনাল বা বৃক্কীয় পোর্টাল সংবহন তন্ত্র থাকবে। কেমন? হেপাটিক ও রেনাল পোর্টাল সংবহন তন্ত্র থাকবে। ওকে, পোর্টাল সংবহন থাকবে, বুঝতে পারছি? সংবহন তন্ত্র থাকবে। তারপর একটা কমন বৈশিষ্ট্য আছে কি ভাইয়া, এরা হচ্ছে তোমার প্রাণীগুলো হবে একলিঙ্গী, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী সদস্য হবে পরস্পরের আলাদা, এবং এদের জীবনচক্রে একটা লার্ভা স্টেজ থাকবে, তাই না? আমরা অলরেডি কিন্তু ওই মাছের ব্যাঙের লার্ভা স্টেজ নিয়ে বলে আসছি। ওকে, লার্ভা স্টেজ নিয়ে কিন্তু আমরা অলরেডি বলে আসছি। তাহলে আমরা এদের ক্ষেত্রে কি বলবো, প্রাণীগুলো হবে অবশ্যই একলিঙ্গী। হ্যাঁ, একলিঙ্গী প্রাণী হবে, এবং এদের কি হবে বলতো, এক লিঙ্গী প্রাণী। হ্যাঁ, এক লিঙ্গী প্রাণী, এবং এদের লার্ভা দশাটা কি বলবো বলতো ভাইয়া, লার্ভা দশা হচ্ছে কোনটা, ট্যাডপোল নামে লার্ভা দশা থাকবে। কেমন? লার্ভা দশা বিদ্যমান, এদের লার্ভা দশা বিদ্যমান থাকবে। ওকে, অর্থাৎ ডিম ফেটে যখন এরা দিবে, প্রথমে ডিম ফেটে প্রথমে এদের কি হবে, লার্ভা সৃষ্টি হবে, তাহলে লার্ভা দশা বিদ্যমান থাকবে, এবং সেই লার্ভা দশাটার নাম কি, সেটা হচ্ছে ট্যাডপোল লার্ভা দশা। ওকে, বুঝতে পারছি? ওকে, তো আমরা কি বললাম, যদি আমরা একটু অ্যামফিবিয়াটা আরেকবার রিভিউ করার চেষ্টা করি। দেখো, প্রথম দিকে যদি আমরা দেখি, আমাদের আসলে অ্যামফিবিয়া বা নামটা আসছিল যে এদের তোমার জীবনে দুইটি স্টেজ থাকে, একটা স্টেজে এরা জলে বাস করে, একটা স্টেজে এরা স্থলে বাস করে, সেজন্য আমরা এদের বলেছি অ্যামফিবিয়া বা উভয়চর। ওকে, তাহলে ভ্রূণ অবস্থায় কিংবা লার্ভা দশায় জলে বসবাস করবে, আর পরিণত প্রাণীতে থাকবে ওরা ডাঙায়। তাহলে শ্বসন অঙ্গ, যখন তারা জলে ছিল তখন তাদের শ্বসন অঙ্গ হিসেবে থাকবে ফুলকা, আর যখন ডাঙায় বাস করবে তখন শ্বসন অঙ্গ হিসেবে থাকবে ফুসফুস। তাছাড়া এদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে, যারা ত্বকের মাধ্যমে শ্বসন সম্পন্ন করবে। তারপরে দেহটা কি হবে, মাথা, দেহকাণ্ড এবং
লেজে বিভক্ত হবে। আর দেহত্বকটা হবে কেমন ভাইয়া? নরম। তারপর থাকবে হচ্ছে আর্দ্র এবং বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের পিগমেন্ট যুক্ত, অর্থাৎ দেহত্বকটা হবে রঙিন। পরবর্তীতে আমরা বলেছি যে এরা হবে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। কেন? আমরা দেখি না যে একটা ব্যাঙ দেখবে শীতকালে হচ্ছে সে রোদ পোহানোর জন্য কি করতেছে, তার গর্ত থেকে বেরিয়ে আসতেছে। কেন শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? কারণ তারা হচ্ছে অ্যাক্টোথার্মিক। ওকে, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। যখন গ্রীষ্মকাল, যখন পরিবেশের তাপমাত্রা বেশি, তখন এদের দেহের তাপমাত্রা বেড়ে যায়। বাট যখন শীতকাল, পরিবেশের তাপমাত্রা কম, তখন তাদের দেহের তাপমাত্রা কমে যায়। তাহলে এই যে বাহ্যিক পরিবেশের সাথে দেহের তাপমাত্রা ওঠানামা করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বললাম অ্যাক্টোথার্মিক। তাহলে ভাইয়া তোমার মনে একটা কোশ্চেন এখনই চলে আসতে পারে যে ভাই আপনি অ্যাক্টোথার্মিক বললেন, তাহলে এন্ডোথার্মিক বলে কি কিছু আছে? হ্যাঁ, এন্ডোথার্মিক বলে আছে। যেমন আমরা ধরো মানুষ, তুমি একটা বরফের দেশে যাও আর তুমি হচ্ছে একটা মরুর দেশে যাও, তোমার দেহের তাপমাত্রা দেখবে যে কত, প্রায় 37.8 ডিগ্রি, তাই না? 8 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি যে 98.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটা ফিক্স একটা টেম্পারেচার আমাদের দেহে থাকে, তাই না? আমাদের দেহে কিন্তু কি 98.4 ডিগ্রি ফারেনহাইট একটা ফিক্স টেম্পারেচার আমাদের দেহে কিন্তু সবসময় থেকে যায়, তাই না? যেহেতু আমাদের দেহের টেম্পারেচারটা ফিক্স, কখনো পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না, সেজন্য আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। কেমন? বাট এই যে ব্যাং যে রয়েছে, ব্যাং বলো বা এমফিবিয়া শ্রেণীর যে প্রাণীদের বলো, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক, দেহের তাপমাত্রা পরিবেশ তাপমাত্রার সাথে ওঠানামা করে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠী, 2টা অ্যাট্রিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল, আর এদের একটা উপপ্রকোষ্ঠ থাকবে যেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। হেপাটিক ও রেনাল পোর্টাল সংবদ্ধটা থাকবে, একলিঙ্গী প্রাণী। আর লার্ভা দশা বিদ্যমান থাকবে, যেটাকে আমরা বলবো ট্যাডপোল। বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা এক্সাম্পলে যাই, তাহলে এক্সাম্পলে সবচেয়ে বড় এক্সাম্পল কি হতে পারে? বা অ্যামফিবিয়া যখন আমরা ক্লাসটা পড়বো, তখন আসলে আমি কোনটাকে ভিজুয়ালাইজ করতে বলেছিলাম? অবশ্যই একটা ব্যাং। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা নিব হচ্ছে কাকে? ব্যাংকে নিতে পারি। হ্যাঁ, ব্যাংকে নিতে পারি। তো ব্যাঙের ভিতরে আসলে তোমাদের জন্য সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে কোনো ব্যাং, তাই না? এটা হচ্ছে কোনো ব্যাং। দেখো, এটা হচ্ছে কোনো ব্যাং। কোনো ব্যাং, এটা বইয়ের নামটা আশা করি তোমরা জানো, সেটা সেই ক্লাস 6-7 থেকে শেখানো হয় যে এটাকে বলা হচ্ছে ধুত্তাফাইরাস ম্যালোনিস্টিকটাস। কেমন? ধুত্তাফাইনাস ম্যালোনিস্টিকটাস। ওকে, সরি, মেলাটো হয়ে গেছে, এটা হবে মেলানো। হ্যাঁ, মেলানো স্টিকটাস। ওকে, কোনো ব্যাং। তারপর তুমি এই যে একটা সোনা ব্যাং আছে, সেটা বইয়ের নামটা দেখে নিতে পারো। কেমন? আর দেখো, এই যে এক সময় কিন্তু আসলে ব্যাংক নিয়ে কিন্তু একটা মুভমেন্ট হয় মাঝে মাঝে, বা কিছু অর্গানাইজেশন কাজ করে যাদের একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে সেভ দ্য ফ্রগ। কেন আমাদের ব্যাংক বাঁচাতে হবে জানো? কারণ এই যে একটা ব্যাংক, এরা কিন্তু আসলে আমাদের যারা কৃষক রয়েছে বা যারা যারা ফসলি জমিতে যারা চাষাবাদ করে, তাদের কিন্তু খুব উপকারী একটা বন্ধু হিসেবে চিন্তা করা হয় ব্যাংকে। কেন? কারণ একটা ব্যাংক, মনে রাখবা, একটা ব্যাংক, হ্যাঁ, একটা ব্যাংক দৈনিক দৈনিক তার দেহের দেহের ওজনের সমপরিমাণ ওজনের সমপরিমাণ, কি করতে পারে বলতো? সমপরিমাণ ক্ষতিকারক কীট পতঙ্গকে ভক্ষণ করতে পারে। কেমন? তাহলে একটা ব্যাঙ দৈনিক তার দেহের ওজনের সমপরিমাণ কি করতে পারে? কীট পতঙ্গ ভক্ষণ করতে পারে। হ্যাঁ, কীট পতঙ্গ ভক্ষণ করতে পারে। কীট পতঙ্গ ভক্ষণ করতে পারে। ওকে, ভক্ষণ করতে পারে। ওকে, যার ফলে কি হয়? যার ফলে একজন কৃষকের অনেক পরিমাণ, অনেক টাকার কি বেঁচে যায়? এই যে কীটনাশক বেঁচে যায়, এবং যেটা আসলে আমাদের ইকোসিস্টেমে খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে। বুঝতে পারছি? সেজন্য কি করতে হবে? আমাদের ব্যাংকে সেভ করতে হবে। সেজন্য একটা মুভমেন্ট আছে, সেটাকে বলা হয় সেভ দ্য ফ্রগ। ওকে, আচ্ছা, তাছাড়া একটা এক্সাম্পল হিসেবে দেখতে পেয়ে দেখো তো, একটা স্যালামান্ডারের কথা বলেছি না এক্ষেত্রে? এটা হচ্ছে একটা স্যালামান্ডার। কেমন? একটা সামুদ্রিক স্যালামান্ডার। ওকে, এটা বৈজ্ঞানিক নামটা হচ্ছে স্যালামান্ডারা। স্যালামান্ডারা, হ্যাঁ, এটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার, আমরা বলতে পারি স্যালামান্ডার। ওকে, তাহলে দেখো, এটা টিকটিকি আর স্যালামান্ডার কিন্তু এক না। হ্যাঁ, টিকটিকি হচ্ছে আমাদের রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী, বাট স্যালামান্ডারটা হচ্ছে এই অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণী। এটা একটু মনে রাখবা, স্যালামান্ডার, এটা বৈজ্ঞানিক নামটা হচ্ছে স্যালম্যান্ডারা। আচ্ছা, স্যালম্যান্ডারা হচ্ছে স্যালামান্ডারা। ওকে, আচ্ছা, অবশ্যই কিন্তু বৈজ্ঞানিক নামের নিচে কি দিতে হবে বলো তো? বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারস্কোর করতে হবে বা দাগ দিতে হবে, যেহেতু আমি হাতে লিখেছি।
আর যদি আমরা টাইপ করে লিখতাম তাহলে কি করতাম, তাহলে আমরা ইটালিক হরফে লিখতাম। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখতে হবে। ওকে, আর অবশ্যই বৈজ্ঞানিক নামের যে আমাদের প্রজাতি নাম থাকবে তার প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই কিসে হবে, স্মল লেটার দিতে হবে। এগুলো কিন্তু আমরা এই অধ্যায়ের যে প্রথম ক্লাসগুলো হয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বলেছি। কেমন, এটা হচ্ছে অবশ্যই স্মল লেটারে হবে, তাই না? স্মল লেটারে হবে আর স্মল লেটারে শুরু হবে। আর অবশ্যই কি করতে হবে, অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এক্সাম্পল দেখলাম। এক্সাম্পল হিসেবে আমরা স্যালামেন্ডার দেখতে পারি এবং কোনো ব্যাঙের এক্সাম্পলটা দেখতে পারি। অবশ্যই আমরা যখন অ্যামফিবিয়াটা পড়বো আমরা চেষ্টা করবো হচ্ছে ব্যাঙটাকে একটু ভিজুয়ালাইজ করে নেওয়া, তাহলে আমাদের জন্য এটা মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যামফিবিয়া নিয়ে বিস্তারিত। আশা করছি অ্যামফিবিয়া নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আরেকটা ব্যাপার, অ্যামফিবিয়াকে একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে দেখো এদের যদি তুমি একটা নখের দিকে তাকাও, দেখো এদের নখের দিকে যদি তাকাও তাহলে কি দেখবো বলতো, বা এদের আঙ্গুলের দিকে তাকালে দেখবা যে আঙ্গুলে কোনো নখ নেই, তাই না? এটা কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য এদের। তাহলে আমরা এদের কি বলতে পারি, আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যে এদের কি থাকবে, এদের ক্ষেত্রে, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি থাকবে, আহ অগ্র এবং পশ্চাৎ পরে, সরি, আচ্ছা, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের হচ্ছে তোমার অগ্রপদ এবং পশ্চাৎপদে 4 জোড়া করে নখরবিহীন আঙ্গুল থাকবে। হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রে বলবো আমরা যে নখরবিহীন আঙ্গুল থাকবে। তাহলে কি থাকবে, অগ্রপদে 4টা। হুম, আমরা একটু জাস্ট নিচে দিয়ে দিই, দেখো আমি নিচে বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি, উপরে জায়গা নেই। ওকে, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলবো কি যে অগ্রপদে, এদের অগ্রপদে, আমি একটু ভুলে গিয়েছিলাম। ওকে, এদের অগ্রপদে কয়টি, 4টি। আর পশ্চাৎপদে, অর্থাৎ এদের 4টা পা থাকবে, অগ্রপদে 4টে এবং পশ্চাৎপদে 5টি করে কেমন আঙ্গুল থাকবে ভাইয়া, 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকবে। কেমন, নখরবিহীন আঙ্গুল থাকবে, নখরবিহীন আঙ্গুল থাকবে। ওকে, নখরবিহীন আঙ্গুল থাকবে। আচ্ছা, এটা একটু স্পেশাল বৈশিষ্ট্য, আমি আসলে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো দেখতে পাচ্ছ এই যে যদি আমরা একটা ব্যাঙের ফিগার দিকে দেখো, এই যে এটা এক্ষেত্রে দেখো অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা করে কি থাকবে, নখরবিহীন আঙ্গুল থাকবে। কেমন, নখরবিহীন আঙ্গুল থাকবে। ওকে, একটু এই নখরবিহীনের ব্যাপারটা একটু মনে রাখবো, কারণ আমরা যখন র্যাপটালিয়া পড়বো তখন আমরা দেখবো আসলে সেখানে নখর ডেভেলপ করেছে। ওকে, আসলে এর একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স ভাইয়া, এই যে ব্যাঙ এরা আসলে বা অ্যামফিবিয়াস শ্রেণীর প্রাণী, এরা জীবন একটি স্টেজ তো জলে কাটিয়েছে। আর একটা জলজ প্রাণীর কি কখনো নখের প্রয়োজন রয়েছে বা খাবার প্রয়োজন রয়েছে? নেই। সেজন্য এদের আঙ্গুল ডেভেলপ করলেও বা হাত ডেভেলপ করলেও এদের কি হয় না, এদের নখ সৃষ্টি হয় না। বাট যখন আমরা র্যাপটালিয়া পড়বো, যখন আমরা উভয় সরীসৃপ পড়বো, তখন দেখবো যে সরীসৃপ যেহেতু স্থলে বসবাস করতেছে, সেই স্থলে শিকার ধরবে, সেই স্থলে বিভিন্ন সারফেস বে উঠবে, সেক্ষেত্রে তার নখরের প্রয়োজন পড়বে। কেমন? ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের অ্যামফিবিয়ানে বিস্তারিত। আশা করছি আর কিছু বাদ পড়েনি। তো তোমরা হচ্ছে ক্লাসটা করার পর অবশ্যই ক্লাসের যে ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা থাকবে, সেখান থেকে পিডিএফটা দেখে তোমরা একটু নোটগুলো করে নিবে। কেমন? ওকে, তো তারপর যদি আমরা যাই, আমরা পরবর্তীতে আমরা যাবো হচ্ছে এখন র্যাপটালিয়াতে। ওকে, র্যাপটালিয়াতে যাব। আচ্ছা, র্যাপটালিয়া বা যেটা বাংলা বলা হচ্ছে সরীসৃপ, সেটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বলতে পারি ইন্টারেস্টিং একটা শ্রেণীর প্রাণী। হ্যাঁ, তো আমরা এখন র্যাপটালিয়া নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওর সাউন্ড কিংবা ভিডিওর ভিজুয়ালস নিয়ে তোমাদের কোনো কমপ্লেন নেই। যদি কখনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে জানাবে। ওকে, কোশ্চেন করছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনলাইন ব্যাচ আছে সেকেন্ড টাইম ভাইয়া? না, এখনো নেই। আমি আসলে এখন সময় দিতে পারছি না, সেজন্য আপাতত চিন্তা করতেছি না, বাট কিছুদিন পর একটা প্ল্যান রয়েছে। তো অবশ্যই আমাদের গ্রুপে আপডেট রাখিও। ওকে, তো যখন আমরা এখন তবে আমরা র্যাপটালিয়াটা নিয়ে আলোচনা করবো। ওকে, র্যাপটালিয়া নিয়ে। তো র্যাপটালিয়া এর বাংলা করা হচ্ছে বেসিক্যালি কি, র্যাপটালিয়া এর বাংলা করা হচ্ছে সরীসৃপ। আসলে র্যাপটালিয়া হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে ক্রিপিং, যার ইংলিশ মিন হচ্ছে ক্রিপিং, বা যাদেরকে বলা হয় তোমার হামাগুড়ি দিয়ে যারা চলে। হ্যাঁ, তাহলে র্যাপটালিয়া হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে ক্রিপিং বা হামাগুড়ি দেওয়া প্রাণী। ওকে, তো র্যাপটালিয়া নামক প্রাণী যারা হবে এরা কি করবে, এরা হামাগুড়ি দিয়ে চলাচল করবে। কেমন, তাহলে এরা হচ্ছে হামাগুড়ি দিয়ে চলাচল করবে। ওকে, হামাগুড়ি দিয়ে চলাচল করবে। আচ্ছা, তা হামাগুড়ি দিয়ে চলাচল যখন কেউ করবে বা একটা প্রাণী যখন হামাগুড়ি দিয়ে চলাচল করবে তখন সে কিসের উপর ভর দিয়ে চলবে, তখন সে বুকে ভর দিয়ে চলবে। তাহলে আমরা বলতে পারি যে র্যাপটালিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণীরা হামাগুড়ি দিয়ে চলাচল করবে, কিংবা বলতে পারি কি এরা বুকে ভর দিয়ে চলাচল করে প্রাণী। কেমন, বা এরা বুকে ভর দিয়ে চলাচল করবে। ওকে, বুকে ভর দিয়ে চলাচল করবে। ওকে, আচ্ছা,
তাহলে আমরা মোটামুটি রেপ্টালিয়া নিয়ে একটু নামটা জানলাম যে এরা হচ্ছে হামাগুড়ি দিয়ে চলাচল করবে কিংবা বুকে ভর দিয়ে চলাচল করবে, সেক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে সরীসৃপ। হ্যাঁ, সরীসৃপ। আচ্ছা, এদেরকে এদেরকে বলা হয় কি, সরীসৃপ বলা হয়। এবং এরাই হচ্ছে প্রথম প্রথম চতুষ্পদী প্রথম চতুষ্পদী প্রথম চতুষ্পদী স্থলচর প্রাণী। কেমন, এটি একটু মনে রাখবা। এর রেপ্টালিয়া হচ্ছে প্রথম চতুষ্পদী। চতুষ্পদ মানে এদের চারটা পা রয়েছে, সেজন্য এদের কি বলা হয়, এদেরকে বলা হচ্ছে টেট্রাপড। হ্যাঁ, প্রথম চতুষ্পদী বা টেট্রাপড। টেট্রাপড স্থলচর প্রাণী হচ্ছে এই রেপ্টালিয়া শ্রেণীর প্রাণীরা। কেমন, তাহলে দেখো তুমি নিচে একটা ফিগার চিন্তা করো। দেখো আমি রেপ্টালিয়া শ্রেণীর প্রাণী বলতে একটু কুমিরটাকে মনে করার চেষ্টা করি বা মনে রাখতে বলি, যে যখন তুমি একটা কুমিরের কথা চিন্তা করবো তখন বেসিক্যালি তোমার রেপ্টালিয়া শ্রেণীর প্রাণীদের নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তুমি যদি কুমিরের কথা একটু চোখ বন্ধ করে চিন্তা করো, এটা আমাদের কাছে অনেকটা ফ্যামিলিয়ার, আমরা অনেকটা বেশি জানি কুমির নিয়ে। তাহলে কুমিরটা কেমন হবে, সে তার বুকে ভর দিয়ে চলবে, সে হামাগুড়ি দিয়ে চলবে, তার আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন তার নখরযুক্ত আঙ্গুল থাকবে, তার দেহ তো একটু শুষ্ক হবে, যেটা আমরা একটু আস্তে আস্তে পড়বো। তো রেপ্টালিয়া নিয়ে তাহলে আমরা প্রথমে বললাম যে এরা হবে প্রথম চতুষ্পদী স্থলচর প্রাণী। ওকে, তারপর যদি আমরা এদের আরেকটা বেসিক কথা জানি, যে এই যে রেপ্টালিয়া পর্বের যে প্রাণী রয়েছে বা রেপ্টালিয়া শ্রেণীর যে প্রাণীটা রয়েছে, নট পর্ব, অবশ্যই শ্রেণী। রেপ্টালিয়া শ্রেণীর যে প্রাণীরা রয়েছে এরা কিন্তু সেই অনেক অনেক বছর আগে থেকে সে পৃথিবীতে কি রাজত্ব করতেছে, তাই না? তো এই অনেক অনেক বছর বলতে আসলে বুঝাচ্ছি আমরা প্রায় 16.5 কোটি বছর, বা আমরা বলতে পারি যে প্রায় 165 মিলিয়ন বছর। হ্যাঁ, তাহলে এরা কি করতেছে, 165 মিলিয়ন বছর থেকে, এরা 165 মিলিয়ন বছর আগে থেকেই কি আছে, আগে থেকে পৃথিবীতে বিরাজ করতেছে, আগে থেকে পৃথিবীতে বিরাজমান। ওকে, 165 বছর আগে থেকে পৃথিবীতে বিরাজমান এই রেপ্টালিয়া যে শ্রেণীর প্রাণীরা। ওকে, এই যে 165 মিলিয়ন বছর যে সময়টা, হ্যাঁ, 165 মিলিয়ন বছর আগের যে সময়টা, সেই সময়টাই পৃথিবীতে প্রিডোমিনেন্টলি বা ডোমিনেন্ট করার মতো বা প্রভাব বিস্তার করার মতো প্রাণী গোষ্ঠী ছিল এই রেপ্টালিয়া বা সরীসৃপ। সেজন্য সেই সময়টাকে কি বলা হয়, সেই সময়টাকে বলা হয় মেসোজোয়িক যুগ। সেই সময়টাকে বলা হয় হচ্ছে মেসোজোয়িক যুগ, যেটাকে আমরা পরবর্তীতে নামকরণ করেছি কি, সে মেসোজোয়িক যুগকে বলা হবে হচ্ছে সরীসৃপের যুগ। কেমন, প্রাগৈতিহাসিক যুগ হিসেবে সেটাকে বলা হয় মেসোজোয়িক যুগ। প্রাগৈতিহাসিক যুগ নিয়ে আমরা কোনো একটা ক্লাসে পড়বো, বা সেটা যদি আমরা, যেহেতু সেখানে রেপ্টালিয়ার আধিপত্য ছিল, সেজন্য সেই যুগকে বলবো সরীসৃপের যুগ। ওকে, সরীসৃপদের যুগ, বুঝতে পারছি? তাহলে সরীসৃপদের নিয়ে একটু প্রিলিমিনারি কি কি বললাম তাহলে আমরা, যে এরা হামাগুড়ি দিয়ে চলাচল করবে কিংবা বুকে ভর দিয়ে চলবে, এরা হচ্ছে প্রথম চতুষ্পদী স্থলচর বা টেট্রাপড। এরা পৃথিবীতে প্রায় 165 মিলিয়ন বছর আগে থেকে বিরাজমান। তো সেই যুগকে সেই প্রাণী ভৌগোলিক সময়টাকে বলা হয় মেসোজোয়িক যুগ। আর এই মেসোজোয়িক যুগে যেহেতু রেপ্টালিয়ার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, তাই এই মেসোজোয়িক যুগের আরেকটা নাম হচ্ছে সরীসৃপের যুগ। বুঝতে পারছি? ওকে, ফাইন। তো তারপরে আমরা কি বলতে পারি, দেখো তো আমরা একবার আবার যে আমরা যখন এমফিবিএ পড়ছিলাম সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ধীরে ধীরে আগাবো। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি বলে ফেলেছি এখানে এরা হচ্ছে চতুষ্পদী স্থলচর। তারপর যদি আমরা দেখি তাহলে এদের চারটা পথ থাকবে। চারটা পথ থাকবে। তারপর আমরা কি বলবো, এরা দেখো তো এই যে রেপ্টালিয়া শ্রেণীর যে প্রাণী রয়েছে, তুমি এদেরকেও দেখবা, যেমন রেপ্টালিয়া শ্রেণীর প্রাণীর মধ্যে আমরা সাপ দেখি, বা কচ্ছপের কথা চিন্তা করো, তোমরা হয়তো যারা কচ্ছপ দেখেছো, যারা নদীর পাড়ে বা বড় পুকুর বা দিঘির পাড়ে যে কচ্ছপগুলো রয়েছে, সেগুলো দেখবা যে যখন রোদ উঠে তখন কিন্তু ডাঙায় উঠে বসে থাকে, তাই না? তারপর কুমির দেখবা যে রোদ উঠলে তারা কি করে, ডাঙায় এসে রোদ পোহায়, বা সাপ রোদ উঠলে সাপ বের হয়, বের হয়ে রোদ পোহায়। কেন রোদ পোহায় তারা, মেকানিজমটা কি আগের মতোই, যে ভাই এদের ক্ষেত্রে কি থাকবে, এদের রক্তটা হবে শীতল, যার ফলে এরা তাদের শীতকালে যখন টেম্পারেচার কম থাকে পরিবেশে, তখন তারা কি করবে, এই দেহের হিট গেইন করার জন্য তারা রোদে এসে রোদ পোহাবে। ওকে, তো সেক্ষেত্রে থেকে আমরা বলতে পারি কি, এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। কেমন, এরা হচ্ছে কি ভাইয়া, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আচ্ছা, তাহলে রেপ্টালিয়া বললাম ভাই এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তারপরে কি বলবো, যেহেতু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে বলতে পারি আমরা অ্যাক্টোথার্মিক। এরা কেমন, এরা অ্যাক্টোথার্মিক প্রাণী। আর অ্যাক্টোথার্মিক প্রাণী বলতে আসলে কি বোঝাচ্ছে, আমি কিন্তু একটু আগে ব্যাখ্যা করে এসেছিলাম, মনে আছে আশা করি। এরা অ্যাক্টোথার্মিক। হ্যাঁ, অ্যাক্টোথার্মিক। তাহলে অ্যাক্টো মানে হচ্ছে বাহির, আর থার্মিক মানে কি টেম্পারেচার। তাহলে বাইরের পরিবেশের সাথে যখন এদের দেহের তাপমাত্রা ওঠানামা করবে,
সেজন্য আমরা এদেরকে বলবো কি অ্যাক্টোথার্মিক। তাহলে কি বলবো যে দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করবে। আমি জাস্ট শর্ট নোটে লিখে দিচ্ছি, এদের দেহের তাপমাত্রা কি করবে, পরিবেশের সাথে ওঠানামা করবে। দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করবে। ওকে, পরিবেশের সাথে ওঠানামা করবে, বুঝতে পারছি। সেজন্য আমরা এদেরকে বলতেছি কিন্তু অ্যাক্টোথার্মিক। ওকে, ওঠানামা করবে। ওকে ফাইন। তারপরে কি হবে বলতো, এদের আমরা ত্বক নিয়ে বলতে পারি। ত্বক নিয়ে কি বলতে পারি, যেহেতু এরা স্থলচর, যেহেতু এরা স্থলচর, এরা ডাঙায় ডাঙায় বসবাস করবে বেশিরভাগ সময়, বা এদের বেশিরভাগ সময়ই এরা ডাঙায় কাটায়। এবং এরা কেমন, এরা হচ্ছে তোমার বুকে ভর দিয়ে চলাচল করে। তাহলে একটা প্রাণী বুকে ভর দিয়ে চলাচল করতেছে এবং সেই প্রাণীটা ডাঙায় বসবাস করতেছে, তাহলে তার ত্বকটা কেমন হবে, তার স্কিনটা কেমন হতে হবে, স্কিনটা হতে হবে সূক্ষ্ম, রুক্ষ বা রাফ এবং ড্রাই। কিছু কিছু ক্ষেত্রে এদের স্কিনের উপর কি হবে, কোনো মোটা খোলসের আবরণ থাকতে পারবে, তাই না? তাহলে আমরা কি বলবো, এদের ত্বকটা কেমন হবে, এদের ত্বক হবে শুষ্ক। এদের ত্বক বা স্কিনটা কেমন হবে ভাইয়া, এদের ত্বক হবে শুষ্ক। তারপরে কেমন হবে ভাইয়া, শুষ্ক বলতে পারি। তারপরে হবে রুক্ষ। এর ত্বক হবে শুষ্ক, রুক্ষ। তারপরে এদের কি থাকবে, এদের হয়তো বা ত্বকের উপর আইস থাকতে পারে। যেমন ধরো আমরা যখন সাপের ক্ষেত্রে দেখি, সাপের ক্ষেত্রে আইস বলো বা খোলস বলো থাকে না, সাপ খোলস মোচন করে আমরা জানি। তারপর ধরো কুমিরের ক্ষেত্রে এদের দেহের উপরে থাকবে যে অনেকগুলা তোমার যে কি থাকে, খাঁচ কাটা বর্মের মতো থাকে না, শক্ত বর্ম থাকে। তারপর দেখবা যে এই যে কাসিমের ক্ষেত্রে বা আমরা কচ্ছপের ক্ষেত্রে চিন্তা করতে পারি, একটা শক্ত খোলসে থাকে, একটা শেল থাকে। ওকে, তাহলে ত্বকটা হচ্ছে শুষ্ক, রুক্ষ এবং কি থাকবে, এবং হচ্ছে এদের ত্বকটা হতে পারে হচ্ছে তোমার ক্যারাটিনময় আইসযুক্ত। ক্যারাটিনময় আইসযুক্ত কারা, এই যে সাপ। তাহলে ক্যারাটিনময় আইসযুক্ত হতে পারে, আইসযুক্ত। তাছাড়া কি হতে পারে বলতো, ক্যারাটিন বা আইসযুক্ত ছাড়া কি হতে পারে এক্ষেত্রে, এক্ষেত্রে হতে পারে তোমার বর্মযুক্ত। কেমন, বর্ম বা খোলকযুক্ত। ওকে, বর্ম বা খোলক যুক্ত। আশা করছি তোমার তো এই রেপ্টালিয়া বা সরীসৃপের ত্বক নিয়ে আর কোনো কনফিউশন নেই। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, যতটুকু পড়লাম যে ভাই রেপ্টালিয়া বা সরীসৃপ এরা হচ্ছে প্রথম চতুষ্পদী স্থলচর বা টেট্রাপড। এরা হামাগুড়ি দিয়ে চলাচল করবে, এরা বুকে ভর দিয়ে চলাচল করবে। এরা পৃথিবীতে আসছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে, অর্থাৎ মেসোজোইক যুগ থেকে। সেই জন্য মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপদের যুগ। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ার ফলেই কি হবে, এদের পরিবেশের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা ওঠানামা করবে, এবং যার ফলে তারা কি হবে, এই যে আমরা যখন শীতকালে দেখবো যে এরা রোদ পোহাতে উঠতেছে, কেমন ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে, বাট তোমার রোদে গিয়ে রোদ পোহাচ্ছে। ওকে, তারপরে এদের ত্বকটা কেমন হবে, ত্বকটা হবে ড্রাই বা শুষ্ক, ত্বকটা হবে হার্ড বা রুক্ষ, এবং এদের কি হবে, ক্যারাটিন নির্মিত ত্বকে আইস থাকবে। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি থাকবে, বর্ম বা খোলক থাকবে। যেমন এই যে আহ, আমরা চিন্তা করতে পারি কচ্ছপের ক্ষেত্রে, তাই না, কচ্ছপের একটা খোলক থাকে না টার্টলের। ওকে, তাহলে এগুলো ছিল কিছু কমন বৈশিষ্ট্য। তাছাড়া কি থাকবে বলতো, তাছাড়া হচ্ছে আহ, তাছাড়া হচ্ছে বলবো আমরা এদের ক্ষেত্রে কি থাকবে, আমরা যদি দেখি একটা, এই যে কুমিরের ক্ষেত্রে দেখো, কুমিরের কি রয়েছে এখানে, পা রয়েছে না, হ্যাঁ পা রয়েছে, যেহেতু চতুষ্পদী বলেছি তাহলে চারটা পা থাকবে। এবং এবং এই পায়ে কি থাকবে, পায়ে হচ্ছে নখরযুক্ত আঙ্গুল থাকবে। কেমন, নখরযুক্ত আঙ্গুল থাকবে। আমরা যখন অ্যামফিবিয়া পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে অগ্রপদ এবং পশ্চাৎপদে কি থাকবে, অগ্রপদ এবং পশ্চাৎপদে নখরবিহীন আঙ্গুল থাকবে। যখন আমরা অ্যামফিবিয়া পড়েছিলাম, কেন, কেন অ্যামফিবিয়া কি ছিল, অ্যামফিবিয়া ছিল হচ্ছে আহ উভয়চর প্রাণী। তারা জলে ছিল, জল থেকে আস্তে আস্তে ডাঙায় ওঠা শুরু করেছে। জল থেকে ডাঙায় ওঠা শুরু করেছে। জীবনে একটা স্টেজে তারা জলজ প্রাণী ছিল, তবে সেই স্টেজে তার নখরের প্রয়োজন হয়নি। বাট যখন রেপ্টালিয়াতে আমরা আসলাম, যখন আমরা সরীসৃপে আসলাম, যারা ডাঙায় বসবাস করবে, যারা বুকে ভর দিয়ে চলবে, তাদের ক্ষেত্রে কি করতে হবে, ডাঙার বিভিন্ন রাফ সারফেস হতে পারে, সেটা পাথর হতে পারে, সেটা মাটি, সেগুলো আঁকড়ে রাখার জন্য কিংবা শিকারের কাজে তাদের তাদের থাবাটা ব্যবহার করবে। সেজন্য তাদের থাবায় কি থাকবে, নখ থাকবে। কেমন, তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে, আমরা রেপ্টালিয়ার ক্ষেত্রে বলবো যে অগ্র ও পশ্চাৎ উভয় পদে, কেমন, অগ্র ও পশ্চাৎ পদে কি থাকবে, পাঁচটি করে, পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে, অর্থাৎ নখ থাকবে। কেমন, পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে।
আঙ্গুল থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো নখযুক্ত আঙ্গুল থাকার সিগনিফিকেন্সটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তাছাড়া যদি কি বলতে পারি, তাহলে তুমি তো আবার কোশ্চেন করবে যে ভাই আপনি বলতেছেন সরীসৃপদের নখযুক্ত আঙ্গুল থাকবে, বাট ভাই এই যে সাপ বলেন এদের তো কি থাকে না, কোনো হাতি থাকে না। হ্যাঁ, এদের ক্ষেত্রে হচ্ছে তোমার পদগুলো হয় ক্ষয়িষ্ণু, বা কোনো একটি স্টেজে বা কোনো একটা কালে এই এই যে সাপ জাতীয় যত প্রাণী রয়েছে এদের কি ছিল, এদেরও পা ছিল, বাট কালের বিবর্তনে তাদের পা কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ওকে, সেজন্য তাদের কি থাকে না, পা থাকে না, বাট ম্যাক্সিমাম সরীসৃপের কি থাকে, অবশ্যই পা থাকবে বা পথ থাকবে। ওকে, তো তারপর আমরা কি বলতে পারি, এদের মাথা যদি তুমি একটু খেয়াল করো, এদের মাথাটা দেখবা যে একটা সাপের কথা চিন্তা করো বা একটা কুমিরের কথা চিন্তা করো, দেখো যে মাথাটা প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারে, তাই না? অনেকটা মাথা ঘুরাতে পারে। আমরা কিন্তু মাথা মোটামুটি 120 ডিগ্রি ঘুরালে আর ঘুরাতে পারি না, বাট এই যে সাপ বা কুমির বা এই টাইপের যত প্রাণী আছে তারা দেখবে যে মাথাটা অনেক বেশি ঘুরিয়ে ফেলতে পারে। এখন তুমি যদি চিন্তা করো এটা একটা মাথা, এটা যদি একটা কোনো একটা প্রাণীর মাথা হয়, হ্যাঁ, সে কখন সে মাথাটাকে 180 ডিগ্রি ঘোরাতে পারবে বলতো? যখন তার সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে এমন একটা জিনিস থাকবে যে জিনিসটা তাকে 180 ডিগ্রি ঘুরতে অ্যালাউ করতেছে। ওকে, সেজন্য এই যে মাথার যে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি অক্সিপিটাল কন্ড্রাইল। কি বলা হয় ভাই? অক্সিপিটাল কন্ড্রাইল। যাদের অক্সিপিটাল কন্ড্রাইল সম্পর্কে আইডিয়া নাই একটু বলে নিচ্ছি, যে আসলে আমাদের অক্সিপিটাল নামে একটা অস্থি থাকে, এই যে ভার্টিব্রেটদের আমরা জানি যে মস্তিষ্ক ক্রেনিয়ামের ভিতরে সুরক্ষিত থাকে, বা ক্রেনিয়াম ভল্টের ভিতরে বা মাথার খুলির ভিতরে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। এই মাথার খুলির পিছনের দিকে একটা অস্থি রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে আমাদের অক্সিপিটাল অস্থি। সে অক্সিপিটাল অস্থিতে কন্ডাইল থাকে, যার মাধ্যমে মাথার খুলিটা আমাদের মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকে। সে কন্ডাইলকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইল। এই যে রেপ্টাইলিয়ান শ্রেণীর যে প্রাণী রয়েছে এদের অক্সিপিটাল কন্ডাইল থাকবে মাত্র একটা। ওকে, বাট আমাদের ক্ষেত্রে অক্সিপিটাল কন্ডাইল কয়টা? মানুষের ক্ষেত্রে বা মাম্মালিয়া শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দুইটা অক্সিপিটাল কন্ডাইল থাকে। ওকে, আচ্ছা, তো আমরা এক্ষেত্রে কি বলবো, যে এদের মাথায় কি থাকে, অক্সিপিটাল কন্ডাইল থাকে কয়টাই? একটা। তাহলে কি বলবো, মাথার করটিতে, হ্যাঁ, বা আমরা মাথার করটি না বলে করটিতে, করটিতে করটিতে কি থাকে একটু মনে রাখবা, একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। ওকে, একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। তো অক্সিপিটাল কন্ডাইল নিয়ে আমি একটু বললাম, বাকি আইডিয়াটুকু আমরা ডিটেলসে যখন আমরা এটা পড়বো, আমাদের সপ্তম অধ্যায়টা পড়বো বা আমাদের যখন অস্থির অধ্যায়টা পড়বো, তখন আমাদের এটা নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে করটিতে একটি অক্সিপিটাল কন্ড্রাইল থাকে, করটিতে একটি অক্সিপিটাল কন্ড্রাইল থাকে। ওকে, থাকে। আচ্ছা, তাছাড়া কি থাকে বলতো, এদের হচ্ছে তোমার এরা হচ্ছে অবশ্যই একলিঙ্গী প্রাণী। এরা হচ্ছে একলিঙ্গী প্রাণী, এটা আমরা অলরেডি বলতেই পারি, এরা হচ্ছে একলিঙ্গী প্রাণী। হুম, একলিঙ্গী প্রাণী এবং একলিঙ্গী প্রাণী এবং এদের পেশিময় সঙ্গম অঙ্গ থাকে। ওকে, একলিঙ্গী প্রাণী এবং এদের পেশিময় সঙ্গম অঙ্গ থাকে। ওকে, পেশিময় সঙ্গম অঙ্গ থাকে বা জনন অঙ্গ থাকে। ওকে, সঙ্গম অঙ্গ বিদ্যমান থাকে, বিদ্যমান থাকে। তাহলে দেখো তো ভাই, এদের পেশিময় সঙ্গম অঙ্গ কিংবা জনন অঙ্গ বিদ্যমান রয়েছে, তাহলে এরা কি করবে বলতো? তাহলে এরা যখন যৌন জনন করবে তখন পুরুষ প্রাণী স্ত্রী প্রাণীর দেহে কি করবে? শুক্রাণু দিবে। ওকে, তাহলে পুরুষ প্রাণী স্ত্রী প্রাণীর দেহে শুক্রাণু প্রবেশ করাবে, তাহলে এদের নিষেকটা অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনটা কোথায় হবে? স্ত্রী প্রাণীর দেহের ভিতরে হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু স্ত্রী প্রাণীর দেহের ভিতরে মিলন নিষেকটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এদের নিষেকটা কেমন হবে? নিষেকটা হবে অন্তনিষেক। তাহলে কি হয়, এদের ক্ষেত্রে অন্তনিষেক বিদ্যমান থাকে, তাই না? তাহলে এদের ক্ষেত্রে অন্তনিষেক হয়। হ্যাঁ, এদের ক্ষেত্রে অন্তনিষেক হয়। ওকে, অন্তনিষেক হয়। তারপরে কিছু কিছু রেপ্টালিয়া হচ্ছে তোমার সরাসরি সন্তান প্রসব করে, আর কিছু কিছু রেপ্টালিয়া থাকে যারা হচ্ছে ডিম প্রসব করে বা তোমার ডিম পারে। কেমন? আচ্ছা, তাহলে যারা ডিম পারে, যে সকল স্ত্রী প্রাণী ডিম পারে, তাদের ডিমে কি থাকে দেখো, আমরা ডান পাশে একটা ফিগার দিয়ে রেখেছি। এই যে তোমার ডিমের ভিতরে যে ডিমটা প্রথমে হচ্ছে দেহের ভিতরে নিষিক্ত হয়, অর্থাৎ তারা নিষিক্ত ডিম পারে। এই নিষিক্ত ডিমের আবার হচ্ছে কি থাকে, 4টা বহির্ভ্রূণীয় ঝিল্লি বা আমরা বলতে পারি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকে। আসলে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বহির্ভ্রূণীয় ঝিল্লি নিয়ে তোমাদের এখন বুঝারও কথা না, এটা যখন আমরা প্রজনন অধ্যায়টা পড়বো তখন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখন জাস্ট যতটুকু জানার এতটুকু জেনে রাখি যে এদের কি থাকবে, এদের অন্তনিষেক হবে এবং কি করবে এরা বলতো, এরা নিষিক্ত ডিম পারবে। কেমন? এদের
এরা হচ্ছে নিষিক্ত ডিম পারবে। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে নিষিক্ত ডিম পারবে। যে ডিমটা পারবে সেটা আগে নিষিক্ত হয়ে আসবে, তাহলে নিষিক্ত ডিম প্রসব করবে। ডিম প্রসব করবে, প্রসব করে বলতে আসলে পারবে। এবং এদের কি থাকবে বলতো, এদের ডিমে বা এদের যখন ভ্রূণ হবে, যে পরিস্ফুটিত ভ্রূণে, হ্যাঁ, এদের হচ্ছে আমরা বলতে পারি যে পরিস্ফুটনরত ভ্রূণে, পরিস্ফুটনরত যে ভ্রূণ থাকবে, সে ভ্রূণে কি থাকবে, 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি থাকবে। পরিস্ফুটনরত ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি থাকবে। কেমন? পরিস্ফুটনরত ভ্রূণে 4টি বহির্ভ্রূণীয় বহির্ভ্রূণীয় ঝিল্লি, বা যেটাকে বলা হয় আসলে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকবে। ওকে, তো আমরা বললাম যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন নিয়ে আমরা যখন প্রজনন অধ্যায়টা পড়বো, মানব প্রজনন, তখন আমরা ডিটেইলস আলোচনা করব। তো 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লির নামগুলো একটু মনে রাখতে পারো, যে বাইরে থেকে ভিতরের দিকে যদি যায় তাহলে কি হবে, যে সরি ভিতর থেকে বাইরের দিকে যদি যায় তাহলে প্রথমটা হবে কি, প্রথমটা হবে হচ্ছে যে অ্যামনিয়ন। দেখো 4টে বহির্ভ্রূণীয় ঝিল্লির মধ্যে প্রথমটা হচ্ছে অ্যামনিয়ন, তারপরে কি হবে, অ্যামনিয়নের পরে রয়েছে হচ্ছে কোরিয়ন। হ্যাঁ, অ্যামনিয়নের পরে দেখো আমরা যদি একটু কোরিয়নটা দেখার চেষ্টা করি, এই যে অ্যামনিয়নের পরবর্তী ঠিক পর্দাটা হচ্ছে কোরিয়ন। অ্যামনিয়নের পরবর্তী হচ্ছে কোরিয়ন। তারপর কি থাকবে, তারপর হচ্ছে কুসুমথলি বা ইয়ক স্যাক, এবং 4 নাম্বার থাকবে কোনটা, 4 নাম্বার থাকবে হচ্ছে অ্যালান্টয়েস। হ্যাঁ, এই যে অ্যালান্টয়েস বুঝতে পারছি, অ্যালান্টয়েস। তাহলে 1 নাম্বারটা হবে অ্যামনিয়ন, যেটা আমি দেখো চিত্রে দেখাচ্ছি। 2 নাম্বারটা হবে হচ্ছে কোরিয়ন, 3 নাম্বারটা হবে হচ্ছে ইয়ক স্যাক বা কুসুমথলি, এবং 4 নাম্বার বহির্ভ্রূণীয় ঝিল্লি যেটা, সেটা হবে হচ্ছে অ্যালান্টয়েস। ওকে ওকে, আচ্ছা, তাহলে পরিস্ফুটনরত ভ্রূণের 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি থাকবে। তাহলে যদি ঝিল্লিগুলোর নাম একটু আমি বলে দেই, তাহলে কি হতে পারে বলতো, বহির্ভ্রূণীয় ঝিল্লির নামগুলো হবে, আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে হবে হচ্ছে 1 নম্বর কি বলেছিলাম, অ্যামনিয়ন। কেমন? যদি আমরা মানে ভিতর থেকে বাইরের দিকে যাই, তাহলে 1 নম্বরটা হবে হচ্ছে অ্যামনিয়ন, 2 নাম্বারটাকে বলবো হচ্ছে কোরিয়ন, 3 নম্বরটা কি বললাম ভাই, ইয়ক স্যাক, যার বাংলা হচ্ছে কি, যার বাংলা হচ্ছে কুসুমথলি, এবং সবার বাইরেটা কোনটা, সবার বাইরেটা হচ্ছে অ্যালান্টয়েস। ওকে, সবার বাইরেটা হচ্ছে অ্যালান্টয়েস, বুঝতে পারছি, সবার বাইরেটা হচ্ছে অ্যালান্টয়েস। তারপরে হচ্ছে এদের কোনো কি নেই, এদের কোনো লার্ভা দশা নেই। লার্ভা দশা নিয়ে যদি আমরা বলি, তাহলে এদের ক্ষেত্রে কি নেই, কোনো লার্ভা দশা নেই, কোনো লার্ভা দশা নেই। যেহেতু এরা কি করে, যেহেতু এরা নিষিক্ত ডিম পারে, এক্ষেত্রে কোনো পরিস্ফুটনের প্রয়োজন পড়ে না, কোনো লার্ভা দশা নেই, কোনো লার্ভা দশা নেই। ওকে, কোনো লার্ভা দশা নেই, বুঝতে পারছি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই ছিল রেপ্টালিয়ান এর বিস্তারিত। তাছাড়া আরেকটা জিনিস আছে যেটা আমরা আসলে মিস করে এসেছি, সেটা কি বলতো, এই যে রেপ্টালিয়ান শ্রেণীর যে প্রাণী রয়েছে, এদের কি থাকবে, এরা আমরা বলেছি যে অ্যামফিবিয়াতে উন্নত, তাহলে অ্যামফিবিয়াতে উন্নত হৃৎপিণ্ড ছিল, 3 প্রকোষ্ঠী ছিল। তাহলে এই যে র্যাপ্টালিয়াতে তাদের হৃৎপিণ্ড কেমন থাকবে, হৃৎপিণ্ড থাকবে হচ্ছে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ। একটু মনে রাখবা, আমি লিখে দিচ্ছি, এদের হৃৎপিণ্ডটা কেমন হবে ভাইয়া, এদের হৃৎপিণ্ড হবে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ। কেমন? হৃৎপিণ্ড হবে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী, অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। কেমন? 4 প্রকোষ্ঠী। তাহলে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী হলে কি কি হবে বলতো, যদি আমরা একটা জেনারেলাইজড একটা ফিগার চিন্তা করি ভিজুয়ালাইজ করার জন্য, যে ভাই যখন 3 প্রকোষ্ঠী ছিল তখনই আমাদের কি ছিল, তখনই আমাদের 2টা অ্যাট্রিয়াম ছিল, তাহলে এখানেও 2টা অ্যাট্রিয়াম বিদ্যমান থাকবেই। কিন্তু যে ভেন্ট্রিকলটা হবে, সেটা হবে অসম্পূর্ণরূপে দ্বিধায় বিভক্ত। কেমন? সেজন্য আমরা এটাকে বলবো অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। বাট এই ক্ষেত্রে একটা হিউজ একটা ব্যতিক্রম রয়েছে, যেটা আসলে আমাদের জানতে হবে। ব্যতিক্রমটা কি বলতো ভাইয়া? ব্যতিক্রম হচ্ছে কুমির। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে কুমির। এই যে আমরা যে কুমির বলতেছি, আমরা রেপ্টালিয়া বলতে যে কুমির বুঝতেছি, সেই কুমিরটা হচ্ছে ব্যতিক্রম। কুমিরের হৃৎপিণ্ডটা কেমন ভাইয়া? কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। ওকে, কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী, সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। কোনোভাবেই ভুল করা চলবে না, এই ইনফরমেশনটা মাস্ট মনে রাখতেই হবে। ওকে, তাহলে আমরা যদি রেপ্টালিয়াটাকে একটু প্রথম থেকে একটু সামারাইজ করে আনি একসাথে, তাহলে কি হবে দেখো তো। প্রথমে হচ্ছে যে রেপ্টালিয়া বা সরীসৃপ, এরা হচ্ছে প্রথম চতুষ্পদী বা স্থলচর। তারপর হচ্ছে এরা বুকে ভর্তি চলাচল করবে। এরা সেই ডাইনোসরের আমল থেকে প্রায় 165 মিলিয়ন বছর আগে থেকে পৃথিবীতে বিরাজ করতেছে। সেই যুগকে বলা হতো মেসোজোইক যুগ। যেহেতু এই মেসোজোইক যুগে সরীসৃপদের আধিপত্য ছিল, সেজন্য এই মেসোজোইক যুগকে বলা হবে কি যুগ ভাইয়া? বলা হবে সরীসৃপদের যুগ। ওকে, এরা শীতল রক্তপিষ্ট প্রাণী। এরা অ্যাক্টোথার্মিক, অর্থাৎ দেহের তাপমাত্রা বাইরে পরিবেশের সাথে ওঠানামা করবে। এদের ত্বক হবে শুষ্ক, রুক্ষ,
কিছু কিছু ক্ষেত্রে ক্যারাটিন বা আইস বা খোলক থাকবে, কিছু কিছু ক্ষেত্রে এদের বর্ম থাকবে বা শেল থাকবে। কেমন? তাছাড়া কি হবে এদের? এদের ক্ষেত্রে তোমার অগ্র ও পশ্চাৎ পদে 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকবে, করটিতে একটি অক্সিপিটাল কন্ড্রাইল থাকবে, এদের অন্তনিষেক হবে, অর্থাৎ এদের তোমার এরা হবে একলিঙ্গি প্রাণী, পেশিময় সঙ্গম অঙ্গ থাকবে, যার ফলে এরা তোমার স্ত্রী দেহের ভিতরে ডিম্বাণু প্রবেশ করিয়ে ডিমকে নিষিক্ত করে ফেলতে পারবে, অর্থাৎ এদের অন্তনিষেক হবে, নিষিক্ত ডিম প্রসব করবে। আর ডিম থেকে যে পরিস্ফুটনরত ভ্রূণ হবে বা পরিস্ফুটনরত ভ্রূণের ক্ষেত্রে কি থাকবে? 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকবে, অর্থাৎ এদের যে ভ্রূণটা থাকবে সেটা 4টা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকবে। সেই ঝিল্লিগুলো কি বলবো আমরা যদি ভিতর থেকে বাইরের দিকে বলি, তাহলে প্রথমটা হচ্ছে অ্যামনিয়ন, তারপরটা হবে কোরিয়ন, তারপরটা হবে কুসুমথলি বা ইয়কস্যাক, এবং 4 নম্বরটা হবে অ্যালান্টয়েস। এতে কোনো লার্ভা দশা থাকবে না এবং হৃৎপিণ্ড হবে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। 2টি অ্যাট্রিয়াম ঠিক থাকবে, বাট ভেন্ট্রিকলটা হবে কি হবে ভাইয়া? ভেন্ট্রিকলটা অসম্পূর্ণরূপে দ্বিধা বিভক্ত। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। বুঝতে পারছি? এই ছিল মোটামুটি আমাদের র্যাপটেলিয়া বা সরীসৃপ নিয়ে এভরিথিং। এগুলো জানলেই কিন্তু তুমি পরীক্ষায় মোটামুটি আনসার করতে পারবে। আর অবশ্যই কিন্তু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। আমরা কোনটা ভিজুয়ালাইজ করবো রেপটিলিয়া বলতে? অবশ্যই আমরা কুমিরের কথা চিন্তা করতে পারি, তাই না? কুমিরকে ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, আচ্ছা, তারপর যদি যাই আমরা যদি এর এক্সাম্পলের ক্ষেত্রে যাই, এক্সাম্পলের ক্ষেত্রে তাহলে আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল কোনটা হবে ভাইয়া? রেপটিলিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পল বলতে হবে কি? রেপটিলিয়ার এক্সাম্পলটা হবে কুমির, তাই না? তাহলে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা প্রথমে বলবো কুমির। কুমিরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মিঠা পানির কুমির, তাহলে মিঠা পানির কুমিরটা কোনটা হবে? এই যে মিঠা পানি কুমির, দেখো আমি একটা ফিগার দিয়ে রেখেছি, এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে কুমির, তাই না? কুমির, মিঠা পানি কুমির আর কি। আচ্ছা, যাই হোক, তো কুমিরের বৈজ্ঞানিক নামটা কি হবে ভাইয়া? বৈজ্ঞানিক নামটা আমি লিখে দিচ্ছি, দেখো। কুমিরের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ক্রোকোডাইলাস প্যালোস্ট্রিপ। কুমিরের বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? ক্রোকোডাইলাস প্যালোস্ট্রিপ। ওকে, আচ্ছা, তাহলে অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে কি দিতে হবে আমাদের? অবশ্যই আন্ডারস্কোর করতে হবে বা দাগ দিতে হবে, গণ এবং প্রজাতি উভয় নামের আগে। ওকে, আচ্ছা, তারপর দেখো তো আমরা এই যে 2 নম্বরে একটা প্রাণীকে এঁকে রেখেছি, দেখো তো এটা আমাদের আসলে পরিচিত প্রাণী কিনা। মানে কারেন্ট প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে খুবই পরিচিত একটা প্রাণী কিনা দেখো তো। চিনতে পারছো কে কে? একটু কমেন্টে জানিও তো। এটা কি আসলে বলো তো? এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত রাসেলস ভাইপার, তাই না? এটা হচ্ছে আমাদের বিখ্যাত রাসেলস রাসেলস ভাইপার। কেমন? আচ্ছা, আমি বাংলায় লিখতেছি, বাংলায় লিখি রাসেলস ভাইপার। ওকে, রাসেলস ভাইপার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বিখ্যাত রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার। তো রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নামটা একটু জানতে হবে, একটু জাস্ট জেনে রেখো। এটা আসলে তোমাদের বইতে নেই, বাট হচ্ছে যেহেতু রাসেলস ভাইপার নিয়ে খুব কথা হচ্ছে সেজন্য আর কি এক্সট্রা করে অ্যাড করা। হ্যাঁ, রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নামটা কোনটা হবে? রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নামটা হবে, যদি বলি, ডেবোয়া রাসেলি। হ্যাঁ, ডেবোয়া রাসেলি। ওকে, ডেবোয়া রাসেলি হচ্ছে রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নাম। ওকে, একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবা, জাস্ট এক্সাম্পল স্বরূপ তোমার আর কি জানার তৃষ্ণা থেকে। তারপর দেখো তো একটা প্রাণী এঁকে রেখেছি না, এটা কি বলতো ভাইয়া? এটা কুমিরের মতো অনেকটা দেখতে, বাট এদের দেখবে যে কি, এদের যে তোমার মাথাটা রয়েছে সেটা কেমন? চৌখা। এটাকে বলা হচ্ছে ঘড়িয়াল। এটা হচ্ছে ঘড়িয়াল। কেমন? ঘড়িয়াল কিন্তু বাংলাদেশে একটা এন্ডেমিক প্রাণী। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি প্রত্যেক ঘড়িয়াল একটা সময় দেখা যেত, বাট এখন কিন্তু এটা বিলুপ্ত প্রায় প্রাণী। তো এই ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা তোমাদের লাগবে। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? এই ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে, যদি লিখি যে বৈজ্ঞানিক নামটা হচ্ছে গ্যাভিয়ালিস। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা হচ্ছে গ্যাভিয়ালিস, জাস্ট এ মিনিট, গ্যাভিয়ালিস গ্যাঙ্গিটিকাস। গ্যাঞ্জিটিকাস বলতে পারো। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ভাই? গ্যাভিয়ালিস গ্যাঞ্জিটিকাস। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো আরেকটা সাপের চিত্র এঁকে রেখেছি, যেটা আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে কি সাপ ভাই? এটা হচ্ছে গোখরা সাপ। কেমন? এটা হচ্ছে গোখরা সাপ। তোমরা বৈজ্ঞানিক নাম অবশ্যই হয়তো জানো যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে তোমার বিষধর সাপের ভিতরে একটা হচ্ছে গোখরা সাপ, তাই না? এর বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে নাজা নাজা। হ্যাঁ, নাজা নাজা। গোখরা সাপটা কিন্তু ভুল করলে চলবে না কোনোভাবেই। নাজা নাজা হচ্ছে গোখরা সাপের বৈজ্ঞানিক নাম। তাছাড়া দেখো তো আমি একটা কুমির এঁকে রেখেছি না, এই কুমিরটা একটু স্পেশালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুমিরটা একটু স্পেশালি ইম্পর্টেন্ট। এই সরি, এই কাছিমটা বা কচ্ছপটা একটু স্পেশালি ইম্পর্টেন্ট। কেন?
এটা নিয়ে আসলে আমাদের পরীক্ষাতে কেন জানি এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। এই কাসিমটার নাম হচ্ছে আসলে আমরা বলি বোস্তামি কাসিম। কেমন, এটাকে বলা হচ্ছে বোস্তামি কাসিম। বোস্তামি কাসিম অনেক পরীক্ষাতে তোমাদের একাডেমিক্স হোক বা কিংবা অ্যাডমিশনে, বেসিক্যালি অ্যাডমিশনে এই কোশ্চেনটা বারবার চলে আসছে যে বোস্তামি কাসিমের বৈজ্ঞানিক নাম কি। ওকে, এটা হচ্ছে বোস্তামি কাসিম বলে এটাকে, বোস্তামি কাসিম। ওকে, আচ্ছা। আর এটা আসলে ইংলিশটাকে বলা হয়, ইংলিশে বলা হয় এটাকে যে ব্ল্যাক ব্ল্যাক সফট শেল টার্টেল, ব্ল্যাক সফট শেল টার্টেল, ব্ল্যাক সফট শেল টার্টেল। আর যদি আমরা বৈজ্ঞানিক নামের কথা বলি তাহলে হচ্ছে এটা আমরা বলবো কি, বৈজ্ঞানিক নাম হিসেবে বলবো হচ্ছে নিসোরিয়া। হ্যাঁ, নিসোরিয়া। জাস্ট এ মিনিট, আমি নিচে লিখে দিচ্ছি, এখানে আটকে যাবে। ওকে, বইয়ের নামটা হচ্ছে যদি ব্ল্যাক সফটওয়্যার টার্টেল বা বোস্তামি কাসিম বইয়ের নামটা আমি নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে নিসোরিয়া, নিসোনিয়া নিসোরিয়া নিগ্রিক্যান্স। কেমন, নিসোরিয়া নিগ্রিক্যান্স। ওকে, বোস্তামি কাসিম বইয়ের নাম কি তাহলে ভাইয়া? নিসোরিয়া নিগ্রিক্যান্স। ওকে, আচ্ছা। তো বইয়ের নামের নিচে অবশ্যই কিন্তু আমাদের কি দিতে হবে, দাগ দিতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি পেলাম? তাহলে আমরা পেলাম হচ্ছে রেপ্টাইলিয়ার ক্ষেত্রে যে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমনলি মনে রাখবো হচ্ছে কুমির বা ক্রোকোডাইলাস, প্যালুস্ট্রিস, দেন হচ্ছে আমরা রাসেলস ভাইপার, বর্তমান যুগের আলোচিত বা বর্তমান সময় আলোচিত একটা প্রাণী, এটার বইয়ের নামটা হচ্ছে ড্যাবোরিয়া রাসেলি। দেন হচ্ছে পাবো গোখরা সাপ বা সবচেয়ে বিষধর সাপ বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে নাজা নাজা। তারপর পাবো হচ্ছে ঘড়িয়াল, গ্র্যাভিয়ালিস জেনজিটিকাস। দেন পাবো হচ্ছে বোস্তামি কাচিম, যেটা আমি স্পেশালি একটু মনে রাখতে বলেছি কারণ এটা আসলে কম্পিটিটিভ এক্সাম গুলোতে খুব বেশি আসে, যে বোস্তামি কাচিম বা ব্ল্যাক সফট টার্টেল বইয়ের নাম কি, নিসোরিয়া নিগ্রিক্যান্স। কেমন, তো এই ছিল মোটামুটি আমাদের সরীসৃপ নিয়ে বিস্তারিত। তো আশা করছি তোমরা সরীসৃপের এই কমন এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করবা, যদিও আসলে এক্সাম্পল মনে রাখাটা হচ্ছে অনেকটা সাবজেক্টিভ, যার যেটা ভালো লাগে সে সেটা মনে রাখতে পারো, এটা নিয়ে আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তার পরবর্তীতে দেখো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, অর্থাৎ আমাদের অ্যাভিস বা পক্ষীকুল নিয়ে। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে জানাতে পারো, যে সরীসৃপ নিয়ে কারো কোনো কনফিউশন রয়েছে কিনা। যারা যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা। তো আমরা আসলে দেখো, আমরা প্রথমে ক্লাসের শুরুতে বলে এসেছি যে আমরা বেসিক্যালি পড়াশোনাটা করতেছি হচ্ছে একটা মানে এই যে আমরা ক্লাসগুলো পড়তেছি বা আমরা হচ্ছে এই পর্বগুলো পড়েছি সবগুলো কিন্তু আমরা একটা ক্রনোলজি মেনটেন করে পড়েছি, তাই না? এটা ক্রনোলজিক্যালি পড়েছি, যে প্রথমে আমাদের কিছু অনুন্নত পর্ব ছিল, সেখান থেকে উন্নত পর্বের দিকে গিয়েছি, আবার উন্নত পর্বের অধীনে কিছু উপপর্ব ছিল, সেগুলো আমরা অনুন্নত থেকে উন্নত দিকে পড়েছি। তারপর যখন আমরা ক্লাস বা শ্রেণী পড়তেছি তখনও আমরা কিন্তু অনুন্নত থেকে উন্নত দিকে যাচ্ছি ক্রমান্বয়ে। তারই ধারাবাহিকতায় আমরা মাছের পরে পড়লাম হচ্ছে উভয়চর, যারা জলজ এবং স্থলজ মাঝামাঝি কিছু একটা। পরবর্তীতে আমরা হচ্ছে প্রথম যে এটা রয়েছে, অর্থাৎ আমরা প্রথম যে স্থলচর যেটাকে আমরা বলতেছিলাম র্যাপটালিয়া, সেটা পড়েছি। তাহলে আমরা জলচর পড়লাম, স্থলচর পড়লাম। এখন কি হবে, এই যে তোমার ক্রমবিকাশের ধারাবাহিকতায় প্রাণীরা কি চাবে, প্রথমে জলে বিচরণ করেছি, স্থলে বিচরণ করেছে, এখন এরা আকাশচারী হতে যাবে বা খেচর হতে যাবে বা আকাশে বিচরণ করতে চাইবে। কেমন, তো আকাশে বিচরণকারী একটা প্রাণী গোষ্ঠী পরবর্তী ক্লাসে আমাদের ইনক্লুড করা হয়েছে, সেটা কি অ্যাভিস, যেটা বাংলা হচ্ছে পক্ষীকুল। কেমন, তাহলে অ্যাভিসের বাংলা হচ্ছে কি ভাইয়া, পক্ষীকুল। আসলে অ্যাভিস কথাটা আসতে হচ্ছে অ্যাভিস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যার বাংলা হচ্ছে আসলে যার ইংলিশ হচ্ছে বার্ড। অ্যাভিস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যার ইংলিশ হচ্ছে কি ভাইয়া, ইংলিশ হচ্ছে বার্ড। হ্যাঁ, বার্ড, যার বাংলা হচ্ছে কি ভাইয়া, যার বাংলা হচ্ছে পাখি। আর এটাকে আমরা কিন্তু সুন্দর করে কি দেখি ভাইয়া, পাখিকেও ডাকা হয় পক্ষীকুল, তাই না? পক্ষীকুল বা কি বলা হয় এদের, খেচর প্রাণী। কেমন, এরা হচ্ছে পক্ষীকুল বা খেচর প্রাণী। ওকে, হয়তো খেচর প্রাণী নিয়ে তোমরা হয়তো ছোটবেলায় পড়েছো না, যে যারা আকাশে উড়ে তাদের কি বলা হয়, খেচর বলা হয়। ওকে, আচ্ছা।
তো তাহলে আমরা যদি পাখি নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি যে পাখিটা তাহলে পাখি পর্বেটা কেমন, এরা হচ্ছে প্রথম যে আকাশচারী প্রাণী বা যারা প্রথম উঠতে পারে এমন কিছু প্রাণী হচ্ছে এই অ্যাপিস। কেমন, তাহলে এদের কি হবে, অবশ্যই এদের বৈচিত্র্য বেশি থাকবে, এদের বৈচিত্র্য বেশি থাকবে। তারপর হচ্ছে এদের কিছু ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকবে, তাই না, যার ফলে কিন্তু আসলে এরা এই স্থলজ পরিবেশ ছেড়ে তারা কি করতে পেরেছে, তারা আলটিমেটলি তোমার এই যে মহাকাশকে জয় করতে পেরেছে, বা আমরা বলতে পারি যে আসলে যারা আকাশে উঠতে পেরেছে। ওকে, তো পাখির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে প্রথম দিকে বলো তো। পাখির ক্ষেত্রে আমরা যদি বলি যে পাখি দেখো তো, তুমি একটা পাখির দিকে যখন তাকাবা তখনই তোমার চোখে একটা কি জিনিস ভেসে উঠবে বলো তো, একটা পাখির দেহের সাথে অন্যান্য সকল প্রাণীর দেহের একটা জায়গায় বেসিক্স মানে ডিসিমিলারিটি রয়েছে বা বেসিক ব্যতিক্রম রয়েছে। সেটা কোনটা, তুমি যখনই একটা পাখির দিকে তাকাবা তখনই তুমি দেখতে পাবো পাখির দেহে কি রয়েছে, পালক রয়েছে। এখন আমাকে বলো তো ভাই, পালক কি পাখি ছাড়া অন্য কোথাও আছে? নেই। তাহলে আমরা বলতে পারি তাহলে কি থাকবে, এদের সারা দেহ পালকে আবৃত থাকবে। দেখো ভাই, আমরা যখন মাছ পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, তাদের দেহ কিসে আবৃত থাকবে, মাছের দেহ আবৃত ছিল আইস দিয়ে। যখন আমরা উভয়চরে পড়লাম তখন তাদের দেহ কেমন ছিল, আইস ছিল না, বাট ছিল হচ্ছে ত্বক, সে ত্বকটা ছিল কেমন, ভেজা, আর্দ্র, গ্রন্থিযুক্ত। বাট যখন আমরা সরীসৃপ পড়লাম তাদের দেহত্বকটা কেমন হলো, তাদের দেহত্বকটা হলো শুষ্ক, রুক্ষ, কখনো কখনো বর্মযুক্ত বা খোলসযুক্ত, তাই না। আর যখন আমরা পাখিতে গেলাম অর্থাৎ অ্যাভিসে আসলাম, আরেকটু উন্নত হলাম, তখন তাদের সারা দেহত্বকটা কিসে আবৃত থাকবে, পালক আবৃত থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এদের কি হবে, প্রথমে আমরা বলতে পারি যে এদের দেহত্বক কিসে আবৃত থাকবে, ভাইয়া দেহত্বক পালকে আবৃত থাকবে। কেমন, দেহত্বক পালকে আবৃত থাকবে। ওকে ফাইন, তাহলে দেহত্বক পালকে আবৃত থাকবে। তারপরে পাখির ক্ষেত্রে আরেকটি স্পেশালিটি কি পাবো বলতো, এরা যেহেতু উঠতে পারবে, হ্যাঁ এরা যেহেতু উঠতে পারবে, তাহলে কি হবে, এদের অগ্রপথ কিসে পরিণত হবে, ডানায় পরিণত হবে, তাই না। উড়ার জন্য এদের অগ্রপথ বা সম্মুখ পথ যেটা রয়েছে সেটা ডানায় রূপান্তরিত হবে। তাহলে কি বলবো আমরা, এদের অগ্রপথ, অগ্রপথ কিসে রূপান্তরিত হবে, অগ্রপথ ডানায় রূপান্তরিত হবে। কেমন, অগ্রপথ ডানায় রূপান্তরিত হবে, রূপান্তরিত হবে। ওকে, এদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হবে। তারপরে দেখো তো ভাই, এদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হলো। ওকে ফাইন, আর কি চেঞ্জ হবে এদের বলো তো, এরা যেহেতু উড়বে, উড়ার জন্য এদের পথটা ডানায় রূপান্তরিত হবে, তাহলে এদের কি হইতে হবে, একটু লাইট ওয়েট হতে হবে না, যেহেতু উড়বে তার মানে একটু হালকা হতে হবে। সেজন্য হালকা হওয়ার জন্য এদের দেহে কি চেঞ্জটা আসবে, এই সকল অ্যাভিস কিংবা পক্ষীকুলের দেহে একটা বেসিক চেঞ্জ আসবে। সেটা কি, এদের হচ্ছে যে অস্থিগুলো হবে, ভারী যে অস্থিগুলো হবে সেগুলো হবে বায়ু গহ্বরপূর্ণ। ওকে, তাহলে কি বলবো এদেরকে, এদেরকে বলবো হচ্ছে আমরা এদের বায়ু গহ্বরপূর্ণ কি থাকবে, অস্থি থাকবে। ওকে, এদের বায়ু গহ্বরপূর্ণ অস্থি বিদ্যমান থাকবে। হ্যাঁ, এদের বায়ু গহ্বরপূর্ণ অস্থি থাকবে। ওকে ফাইন, তো তারপরে আমরা কি পেতে পারি বলতো, এদের এদের বায়ু গহ্বরপূর্ণ অস্থি থাকবে। তারপর তারপর যদি আমরা যদি একটু এদের বেসিক স্ট্রাকচারের দিকে তাকাই, দেখো তো এদের যদি আমরা প্রথমে কি পাই, একটা পাখির কথা চিন্তা করলে আসলে তার ঠোঁটটাও কিন্তু আমাদের সামনে বেশি ওঠে, তাই না। ঠোঁটটা কিসে রূপান্তরিত হয়, চঞ্চুতে রূপান্তরিত হয়, তাই না। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এদের যে তোমার এদের হচ্ছে ঠোঁটটা চঞ্চুতে রূপান্তরিত হয়। কেমন, তাহলে এদের ঠোঁট বা ওষ্ঠ, হ্যাঁ ঠোঁট কিসে রূপান্তরিত হয়, ঠোঁট চঞ্চুতে রূপান্তরিত হয়, তাই না, চঞ্চুতে রূপান্তরিত হয়। ওকে, চঞ্চুতে রূপান্তরিত হয়, বুঝতে পারছি। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটু পাখির দিকে তাকাই, দেখো তো আমরা যদি এই যে ধরো একটা কবুতরের দিকে যদি আমরা তাকাই, আমাদের মোস্ট কমন একটা জিনিস কবুতর, হ্যাঁ এই কবুতরের দিকে তাকালে দেখো তো এদের যে গ্রীবা বা ঘাড় যেটা রয়েছে, হ্যাঁ ঘাড়টা কেমন অনেকটা, এই যে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, দেখো এদের ঘাড়টা অনেকটা এরকম শেপ না, এরকম শেপের না, এরকম এরকম, দেখো তো এরকম শেপটা আসলে কিসের শেপ, যদি আমরা একটু ভালো করে লিখি এইভাবে হয় না, এরকম না, এটা আসলে কিসের শেপ, কিসের শেপ। তুমি যদি এই যে এই পাশ থেকে যদি চিন্তা করো একটা মাছরাঙার ঘাড়টা দেখো, এমন না। আচ্ছা, তাহলে এদের যে ঘাড় বা গ্রীবা যেটা আসলে কি হয়, লম্বা হয়, লম্বা হয় কিসের আকৃতি প্রাপ্ত হয়, ইংরেজি এস অক্ষরের মতো আকৃতি প্রাপ্ত হয়। কেমন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এদের ঘাড় বা গ্রীবা, এদের গ্রীবা, গ্রীবা গ্রীবা মানে হচ্ছে ঘাড়, যেটাকে ইংলিশে বলা হয় নেক। গ্রীবা কিসে পরিণত হয়, প্রলম্বিত হয়ে, গ্রীবা প্রলম্বিত হয়ে, প্রলম্বিত হয়ে কি আকৃতি প্রাপ্ত হয়, এস
আকৃতির মতো হয় বা এস আকৃতির হয়, কেমন? গ্রীবা প্রলম্বিত হয়ে এস আকৃতির হয়। তারপরে আমাকে একটা কথা বলো তো, আমরা যখন রেপ্টালিয়া পড়েছিলাম তখন কি বলেছিলাম? সে তাদের মাথার মুভমেন্টের জন্য কে দায়ী থাকবে? অক্সিপিটাল কন্ডাইল দায়ী থাকবে, তাই না? যে অক্সিপিটাল অস্থিতে একটা কন্ডাইল থাকবে, যেটার কারণে তারা কি করতে পারবে? তাদের মাথাটাকে মুভমেন্ট করতে পারবে। তাহলে এদেরও অক্সিপিটাল কন্ডাইল থাকবে। এখন বলো তো, সরীসৃপের আর এদের অক্সিপিটাল কন্ডাইল কি একটা করেই থাকবে? হ্যাঁ, একটা করেই থাকবে। তুমি দেখবে যে পাখিও কিন্তু, অনেক পাখি কি করতে পারে? 180 ডিগ্রি মাথা ঘুরাতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এদের কি থাকবে? একটি করে অক্সিপিটাল কন্ডাইল থাকবে। এখন আমি বলেছিলাম যে অক্সিপিটাল কন্ডাইল নিয়ে যখন আমরা পড়বো, যে যখন আমরা আসলে আমাদের অস্থির অধ্যায়টা পড়বো, চলনা এবং অঙ্গ চলনা পড়বো, সেখানে ডিটেলস আলোচনা করব। বাট এই ক্ষেত্রে যদি আমি একটু বলি, দেখো একটা ফিগার আমি এঁকে রেখেছি। ওকে, এই যে সিঙ্গেল অক্সিপিটাল কন্ডাইল, দেখো তো ডান পাশে নিচে দেখতে পাচ্ছ? একটা সিঙ্গেল অক্সিপিটাল কন্ডাইল থাকবে, কেমন? এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল থাকবে অক্সিপিটাল অস্থিতে, কেমন? সিঙ্গেল বা একটি। এই যে এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি, এটা হচ্ছে একটা কি অস্থি ভাই? এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। সরি, আচ্ছা এখানে আমি এই পাশেটা দেখাই। দেখো, আচ্ছা, এটা হচ্ছে একটা অক্সিপিটাল অস্থি, ওটা অক্সিপিটাল অস্থি। ওকে, এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। কি বলবো এদের আমরা ভাইয়া? এদের বলবো হচ্ছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি আসলে আমাদের মাথার করটিকার একটা অস্থি, করটিকার পিছনের দিকে অস্থি, যেটা আমরা যখন অস্থি চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ডিটেলসে যাবো, এখন আপাতত ডিটেলসে যাচ্ছি না। তাহলে অক্সিপিটাল অস্থিতে থাকবে, এদের অক্সিপিটাল অস্থিতে কন্ডাইল কয়টা থাকবে? এই যে র্যাপ্টালিয়া, হ্যাঁ, এদের এই যে র্যাপ্টালিয়া বা এই যে অ্যাভিস, এদের অক্সিপিটাল অস্থিতে কন্ডাইল থাকবে হচ্ছে একটা বা সিঙ্গেল, কেমন? বাট যখন আমরা ম্যামালিয়া পড়বো, যখন আমরা স্তন্যপায়ী পড়বো, আমি বলেছিলাম স্তন্যপায়ী অর্থাৎ আমাদের অক্সিপিটাল কন্ডাইল কয়টা থাকবে? দুইটা থাকবে। এই যে দেখো এখানে, এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল, এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল, কেমন? তাহলে মাম্মালিয়াতে অক্সিপিটাল কন্ডাইল থাকবে দুইটা, বাট র্যাপ্টালিয়া এবং অ্যাভিস, অ্যাভিস এই দুইটাতে অক্সিপিটাল কন্ডাইল থাকবে হচ্ছে কয়টা করে? একটা করে। বুঝতে পারছি? তাহলে এদের অক্সিপিটাল কন্ডাইল কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে এদের আমরা বলবো করোটিতে, হ্যাঁ, করোটিতে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে, করোটিতে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে। আশা করতেছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, কেমন? করোটিতে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে। ওকে, কন্ডাইল থাকবে। ওকে, ফাইন। তো তারপরে আমরা কি বলবো? করোটিতে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে এদের একটু আগে বলেছিলাম এদের বায়ুগহ্বরপূর্ণ অস্থি থাকবে। কেন বায়ুগহ্বরপূর্ণ অস্থি থাকতে হবে বলো তো? বায়ুগহ্বরপূর্ণ অস্থি থাকার একটা সুবিধা কি ছিল? সুবিধা ছিল হচ্ছে তার দেহটা লাইট ওয়েট হবে, সে সহজে উঠতে পারবে, তাই না? তার ওজনটা কম হবে। তার দেহের ওজন কমানোর জন্য তার দেহের ভিতরে আবার অনেক ক্ষেত্রে কি থাকতে পারে বলতো? অনেক ক্ষেত্রে তার দেহের ভিতরে বায়ুথলি বা এয়ার স্যাক থাকবে, কেমন? তাহলে এদের দেহের ভিতরে কি থাকবে? দেহের ভিতরে, দেহের ভিতর, হ্যাঁ, দেহের ভিতর বায়ুথলি থাকবে, কেমন? দেহের ভিতর বায়ুথলি থাকবে, দেহের ভিতর বায়ুথলি থাকবে। ওকে, আচ্ছা, দেহের ভিতর বায়ুথলি থাকবে। তারপরে আমরা কি বলতে পারি? যদি আমরা আরেকটা পেজ নেই, যে আমরা এক্ষেত্রে বলতে পারি যে দেহের ভিতর বায়ুথলি আছে। ওকে, ফাইন। তারপরে তুমি পাখির ক্ষেত্রে আরেকটা জিনিস পাবা, সেটা কি? পাখি কি করতে পারে বলতো? ওই যে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে না, অর্থাৎ পাখিরা গান গাইতে পারে, অর্থাৎ শব্দ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা মানুষ, আমাদের শব্দ সৃষ্টি করার জন্য কি রয়েছে? ষড়যন্ত্র রয়েছে, তাই না? পূর্ণাঙ্গ শব্দ সৃষ্টি করার জন্য বা কথা বলার জন্য আমাদের ষড়যন্ত্র রয়েছে। এই পাখির ক্ষেত্রে ষড়যন্ত্র এর মতো একটা স্ট্রাকচার পাওয়া যায়। বেসিক্যালি ষড়যন্ত্র না, আমাদের ষড়যন্ত্রকে আমরা ইংলিশে বলি ল্যারিংস। পাখিদের ক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হবে সিরিংস। কি বলা হবে? হ্যাঁ, সিরিংস। তাহলে কি বলবো আমরা এদেরকে? শব্দ সৃষ্টির অঙ্গ বা সিরিংস পাওয়া যায়, কেমন? তাহলে এদের জন্য, এদের ক্ষেত্রে কি হয়? শব্দ বা সুর সৃষ্টির জন্য, শব্দ বা সুর সৃষ্টিকারী, শব্দ বা সুর সৃষ্টিকারী কি পাওয়া যাবে ভাইয়া? সিরিংস পাওয়া যাবে। হ্যাঁ, সিরিংস পাওয়া যাবে, সিরিংস, সিরিংস পাওয়া যায়। ওকে, বা সিরিংস থাকে এদের ক্ষেত্রে। আচ্ছা, এই যে সিরিংস যে নামক যে অঙ্গটা, সেটা আবার কার সাথে যুক্ত থাকে বলতো? এই সিরিংসটা যুক্ত থাকে হচ্ছে কার সাথে? এই সিরিংস যুক্ত থাকে হচ্ছে বায়ুথলির সাথে। এই সিরিংস যুক্ত থাকে এদের বায়ুথলির সাথে, কেমন? যুক্ত থাকে এদের বায়ুথলির সাথে। বুঝতে পারছি? বায়ুথলির সাথে। ওকে, ফাইন। তারপরে আমরা কি বলতে পারি বলতো? যেহেতু এরা পক্ষীকুল, এরা আকাশে উড়বে, এরা যেহেতু আকাশে উড়বে, তাহলে এদের অবশ্যই কি লাগবে? আকাশে উড়াকালীন অবস্থায় প্রচুর এনার্জি ব্যয় করতে হবে।
ওকে, প্রচুর এনার্জি ব্যয় করতে হবে, যে সে খেলো সাথে সাথে তাকে উড়াল দিতে হবে, সাথে সাথে তাকে হচ্ছে শক্তি জেনারেট করতে হবে। আবার কিছু কিছু দেখো যে আমরা যে পরিযায়ী কিছু পাখির নাম শুনেছি না, ওই যে অতিথি পাখি বলে না, এই পাখিগুলো কি হয় হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হাজার হাজার মাইল উড়ে এসে আমাদের দেশে আসে, বা কোনো হচ্ছে ধরো শীত প্রধান অঞ্চল থেকে গ্রীষ্ম প্রধান অঞ্চলের দিকে যায়। ওকে, প্রতিকূল পরিবেশে আর কি যায়। তো কেন যায় বা কিভাবে যেতে পারে তারা? তারা কিন্তু দেখো একটা উড়াল দিয়ে কিন্তু বা একবার উড়া শুরু করে কিন্তু একবার উড্ডয়নে কিন্তু তারা 1000 কিলোমিটার পাড়ি দিতে পারতেছে, বা 300-400 কিলোমিটার পাড়ি দিতে পারতেছে। কিভাবে? তাদের কি রয়েছে? তাদের কার্যকর শক্তিশালী পরিপাকতন্ত্র রয়েছে। কেমন? তাহলে আমরা কি বলবো এদের? যে কার্যকর ও উন্নত, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি থাকবে ভাইয়া? এদের ক্ষেত্রে কার্যকর ও উন্নত পরিপাকতন্ত্র থাকবে। উন্নত পরিপাকতন্ত্র থাকবে। কেমন? কার্যকর ও উন্নত পরিপাকতন্ত্র থাকবে। ওকে, আর পরিপাকতন্ত্রে কি বিদ্যমান থাকবে বলতো? পরিপাকতন্ত্রে থাকবে হচ্ছে পাকস্থলী থাকবে, পরিপাকতন্ত্রে এদের পাকস্থলী থাকবে, তারপরে থাকতে পারে হচ্ছে পেশিময় ক্রপ থাকতে পারে, এদের গিজার্ড থাকতে পারে। কেমন? এগুলো আসলে এদের পরিপাকতন্ত্রের পার্ট। ওকে, গিজার্ড থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, তারপরে আমরা কি বলবো বলতো? এদের যেহেতু এরা স্থলচর বা এরা যেহেতু মুক্তভাবে শ্বাস নিচ্ছে, তাহলে অবশ্যই এদের কি থাকবে? এদের শ্বসন অঙ্গে হিসেবে কি থাকবে বলতো? শ্বসন অঙ্গ হিসেবে ফুসফুস থাকবে। শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে? ফুসফুস থাকবে, তাই না? ফুসফুস থাকবে এদের শ্বসন অঙ্গ হিসেবে। ওকে, ফাইন। তারপরে যদি আমরা বলি যে আমরা আবার হৃৎপিণ্ডের স্ট্রাকচার নিয়ে যেতে পারি, দেখো এদের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? পরিপাকতন্ত্র পেয়েছি উন্নত, এদের উন্নত শ্বসনতন্ত্র পেয়েছি। তারপর আমরা কি বলবো? এদের উন্নত কি থাকবে? এদের উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে, তাই না? যেহেতু এদের কি করতে হবে? প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট করতে হবে, দেহে প্রচুর পরিমাণে তোমার খাদ্যকে বার্ন করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে গ্যাসের আদান প্রদান করতে হবে। ওকে, আর গ্যাসের আদান প্রদান করার জন্য তার দেহের প্রত্যেকটা কোষকে রক্ত সাপ্লাই দিতে হবে, ব্লাড সাপ্লাই দিতে হবে। সেজন্য তাদের কি থাকবে? তাদের উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে, তাই না? তাহলে তাদের উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে। আচ্ছা, এখন একটা উন্নত রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার হৃৎপিণ্ড। তাহলে তার হৃৎপিণ্ড কেমন হবে বলতো ভাইয়া? এর যে হৃৎপিণ্ড রয়েছে সেটা কেমন হবে? হৃৎপিণ্ড হবে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী। কেমন? তার হৃৎপিণ্ড আমরা বলবো হচ্ছে 4 প্রকোষ্ঠী। তাহলে যেহেতু বললাম ভাইয়া হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী, তাহলে অবশ্যই সেক্ষেত্রে যদি আমরা একটা ডায়াগ্রাম চিন্তা করি, তাহলে অবশ্যই কি থাকতে হবে? অবশ্যই এক্ষেত্রে তোমার দুইটা থাকবে অ্যাট্রিয়াম, দুইটা থাকবে অ্যাট্রিয়াম, এবং দুইটা থাকবে হচ্ছে ভেন্ট্রিকল। কেমন? অর্থাৎ দুইটা অলিন্দ থাকবে এবং দুইটা নিলয় থাকবে। কেমন? আর কি থাকবে না বলতো? এদের ক্ষেত্রে কি থাকবে না? সাইনাস ভেনাসাস অনুপস্থিত থাকবে। তাহলে এদের ক্ষেত্রে কোনো সাইনাস ভেনাসাস থাকবে না। সাইনাস ভেনাসাসটা আমরা কোথায় পেয়েছিলাম জানো? সাইনাস ভেনাসটা হচ্ছে আমরা যখন মাছের হৃৎপিণ্ড পড়বো তখন মাছের হৃৎপিণ্ডে পাবো, এবং এবং হচ্ছে আমরা যখন অ্যামফিবিয়া পড়বো সেই অ্যামফিবিয়া হৃৎপিণ্ডে পাবো। কেমন? এদের ক্ষেত্রে কি থাকবে না? কোনো সাইনাস ভেনাসাস থাকবে না। তাহলে সাইনাস ভেনাসাস হবে অনুপস্থিত। বুঝতে পারছি? অনুপস্থিত। ওকে, আচ্ছা। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের যতটুকু বললাম, এই যে আমাদের যে পক্ষীকুল নিয়ে বা অ্যাভিস নিয়ে, আশা করতেছি তোমাদের আর কোনো এটা নিয়ে কনফিউশন নেই। তারপর আমরা কি বলতে পারি বলতে? যে পাখি যারা রয়েছে তারা কি করবে? এরাও হচ্ছে অবশ্যই একলিঙ্গি হবে, তাই না? এরাও যদি আমরা বলি এরাও হচ্ছে একলিঙ্গি, এবং অবশ্যই তারাও কি প্রসব করবে? সরি, অবশ্যই তারা ডিম প্রসব করবে, তাই না? কেমন ডিম প্রসব করবে? নিষিক্ত ডিম প্রসব করবে। তাহলে একলিঙ্গি তারা কি করবে ভাইয়া? তারা হচ্ছে নিষিক্ত নিষিক্ত ডিম প্রসব করবে। কেমন? নিষিক্ত ডিম প্রসব করবে, অর্থাৎ এদের অন্তঃনিষেক হবে, দেহের ভিতরে নিষেক হয়ে তারপর একটা নিষিক্ত ডিম উৎপন্ন হবে, সেই ডিম তারা প্রসব করবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি ছিল আমাদের এই যে নেথোস্টোমাটা পর্ব নিয়ে বিস্তারিত। তারপর আরেকটা কথা আছে, দেখো এদের যেহেতু হৃৎপিণ্ড, এদের উন্নত রক্ত সংবন্ধন থাকবে, হৃৎপিণ্ড হবে 4 প্রকোষ্ঠী, এবং এদের সারা দেহ কিসে আবৃত থাকবে ভাইয়া? পালকে আবৃত থাকবে। মনে রাখবা এদের পালকটা অনেকটা ইনসুলেটরের কাজ করবে। এদের পালকটা অনেকটা কিসে কাজ করবে? ইনসুলেটরের কাজ করবে। ইনসুলেটরের কাজ কি? আমরা আসলে এই যে আমাদের যখন শীত লাগে তখন আমরা কেন যে কম্বলের নিচে যাই, বা কেন আমরা হচ্ছে মোটা কাপড় শরীরে গায়ে দেই? যেন আমাদের দেহ থেকে তাপটা বের হয়ে যেতে না পারে। কেমন? দেহের তাপটা ধরে রাখতে পারি যেন। ওকে, তো অনেক ক্ষেত্রে দেখবো যে আসলে ওই যে দামি দামি বা ভালো ভালো যে আমাদের জ্যাকেট গুলো হয়, শীতের কাপড় গুলো হয়, সেগুলো আসলে কি থাকে? সেটার ভিতরে কিন্তু পাখির
কি থাকে, এই পাখির হচ্ছে তোমার পালক থাকে, পাখির পালক নির্মিত হয়, হাঁসের পালক নির্মিত হয়, মুরগির পালক নির্মিত হয় অনেক ক্ষেত্রে, তাই না? এই যে পাখির পালক নির্মিত আমরা সোয়েটার গায়ে দেই, তার মানে সেটা আসলে কিসের কাজ করে, ইনসুলেটরের কাজ করে। আর পাখির দেহে তো তোমার ন্যাচারালি এই ইনসুলেটরটা রয়েছে, পালকটা রয়েছে, তাহলে পাখির দেহের টেম্পারেচারটা কেমন হবে, সে তার দেহের টেম্পারেচারটা সে ধরে রাখতে পারবে। তার মানে সে কেমন হবে, সে উষ্ণ রক্তবিষ্ট প্রাণী হবে, তার দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করবে না। তাহলে আমরা কি বলতে পারি, এদেরকে বলবো হচ্ছে আমরা উষ্ণ রক্তবিষ্ট প্রাণী। এদেরকে আমরা বলবো হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। দেখো প্রত্যেকটা কিন্তু একটা লজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে, প্রত্যেকটার লজিক্যাল এক্সপ্লেনেশনটা তোমাকে বুঝে বুঝে কিন্তু পড়তে হবে, কেমন? তাহলে এরা হচ্ছে উষ্ণ রক্তবিষ্ট প্রাণী এবং কেমন, তাহলে ভাই এরা হবে কি, এরা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক, দেখো এন্ডোথার্মিক বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা, এন্ডোথার্মিক টার্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এন্ডো মানে কি ভাইয়া, এন্ডো মানে হচ্ছে আমি অলরেডি বলেছি, এর মানে হচ্ছে ভেতরে, হ্যাঁ, মানে হচ্ছে ভেতরে, হ্যাঁ ভেতরে। আর থার্মিক মানে কি, তাপমাত্রা, তাপমাত্রা, থার্মিক মানে হচ্ছে তাপমাত্রা। তার মানে দেহের তাপমাত্রা কি হবে না বলতো, এই দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করবে না, একটা দেহের একটা নির্দিষ্ট তাপমাত্রা সে মেনটেন করবে। তাহলে কি লিখতে পারি আমরা, যে সর্বদা সর্বদা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকবে, কেমন, সর্বদা একটা নির্দিষ্ট দেহ তাপমাত্রা বজায় থাকবে, কেমন, নির্দিষ্ট সর্বদা একটা নির্দিষ্ট দেহতাপ বজায় থাকবে। ওকে, দেহতাপ বজায় থাকবে, অর্থাৎ পরিবেশের সাথে সে দেহের তাপমাত্রা ওঠানামা করবে না। তাহলে সর্বদা একটা নির্দিষ্ট দেহতাপ বজায় থাকবে, যা পরিবেশের সাথে ওঠানামা করবে না, কেমন, যা পরিবেশের সাথে ওঠানামা করবে না, যা পরিবেশের সাথে ওঠানামা করবে না, সাথে ওঠা নামা করবে না, বুঝতে পারছি? তাহলে সেজন্য আমরা এদিকে কি বলতেছি, এদিকে বলতেছি হচ্ছে আমরা এন্ডোথার্মিক। ওকে, তো তারপর যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যদি অ্যাভিসটা আরেকবার একটু দেখার চেষ্টা করি, যে আমরা অ্যাভিসকে কি বলতেছিলাম ভাই, অ্যাভিসকে আমরা বলে আসছে হচ্ছে অ্যাভিস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বার্ড, বার্ড মিন্স পাখি, তার মানে অ্যাভিস হচ্ছে পক্ষীকুল, বা যাদেরকে আমরা বলতেছি খেচর প্রাণী, অর্থাৎ যারা আকাশে চড়ে, কেমন। এদের দেহ তো কি থাকবে, সর্বপ্রথম তুমি একটা অ্যাভিসের দিকে তাকাইলে দেখবে যে এদের সারা দেহ লোমে আবৃত থাকবে, তাহলে দেহ তো সারা দেহ পালকে আবৃত থাকবে, তাহলে আমরা বলবো হচ্ছে দেহত্বক পালকে আবৃত থাকবে। এদের যে অগ্রপদ রয়েছে সেটা উড়ার জন্য কি হবে, ডানায় রূপান্তরিত হবে। এদের বায়ুগহ্বরপূর্ণ অস্থি থাকবে। কেন বায়ুগহ্বরপূর্ণ অস্থি থাকবে, অস্থিতে বায়ুগহ্বর থাকার সুবিধা কি, অস্থিটা লাইটেনিং হবে, অস্থিটা পাতলা হবে, হালকা হবে, যেটা তাকে উঠতে সাহায্য করবে। তার পাশাপাশি কি থাকবে, এদের দেহের ভিতরে বায়ুথলিও থাকবে, কেমন। তারপর এদের ঠোঁট যেটা রয়েছে সেটা শক্ত চঞ্চুতে রূপান্তরিত হবে। এদের ঘাড় বা গ্রীবাটা প্রলম্বিত হয়ে এস আকৃতি প্রাপ্ত হবে। ওকে, তারপর আমরা বলতে পারি এদের করটিতে কয়টি কি থাকবে ভাইয়া, একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকবে, কেমন, এদের করটিতে একটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে, যেটা নিয়ে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করে দিয়েছি অলরেডি। আর বাকিটুকু অক্সিপিটাল কন্ডাইল নিয়ে বাকিটুকু আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা অস্থি অধ্যায়টা পড়বো, কেমন। তারপরে আমি কি বলেছি, এবিসির ক্ষেত্রে বলেছি যে ভাইয়া এদের ক্ষেত্রে এরা হচ্ছে সুর সৃষ্টি করতে পারে, তাই না? তাহলে এদের শব্দ কিংবা সুর সৃষ্টিকারী সিরিংস পাওয়া যাবে। আর সিরিংসটা কার সাথে যুক্ত থাকবে বলতো, এদের বায়ুথলির সাথে যুক্ত থাকবে। তারপরে এরা যেহেতু একটা দীর্ঘ সময় উঠতে পারবে, তাহলে এদের কি থাকতে হবে, অবশ্যই কার্যকর ও উন্নত পরিপাক তন্ত্র থাকতে হবে। আর পরিপাক তন্ত্রে কি কি থাকবে, পাকস্থলী থাকবে, পেশিময় ক্রপ থাকবে, গিজার থাকবে, এক্সেট্রা এক্সেট্রা থাকবে, কেমন। এদের শ্বসন অঙ্গ হিসেবে থাকবে ফুসফুস, উন্নত রক্ত সংবন্ধন থাকবে, এবং হৃৎপিণ্ড কেমন হবে, 4 প্রকোষ্ঠী হবে, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল, কিন্তু কোনো সাইনাস ভেনাসাস কি থাকবে, থাকবে না। এরা একলিঙ্গী প্রাণী, তাহলে নিষেকটা কেমন হবে, অন্তনিষেক হবে, তাই না? এবং অন্তনিষেকের ফলে এরা কেমন ডিম প্রসব করবে, নিষিক্ত ডিম প্রসব করবে। এবং এরা কেমন হবে, উষ্ণ রক্তবিষ্ট প্রাণী হবে, বা যেটাকে আমরা বলতেছি ভাইয়া এন্ডোথার্মিক, খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ডোথার্মিক ওয়ার্ডটা। দেখো আমরা একটু পরে যদি আমি একটু রিভিউ করে দিব, তখন আসলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে এদের কি বললাম, এদের ক্ষেত্রে হচ্ছে উষ্ণ রক্তবিষ্ট হবে, এরা হবে এন্ডোথার্মিক, অর্থাৎ যে দেহের ভিতরের একটা নির্দিষ্ট দেহতাপ সবসময় মেনটেন করবে, যা পরিবেশের সাথে কি হবে না, ওঠানামা করবে না। অর্থাৎ বাইরে যতই ঠান্ডা থাকুক, বাইরে যতই গরম থাকুক, এই সকল প্রাণীদের অর্থাৎ অ্যাবিসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার দেহের সবসময় মেনটেন হবে, কেমন। আচ্ছা, তো এগুলো ছিল মোটামুটি আমাদের অ্যাভিস বা পক্ষীকুল নিয়ে বিস্তারিত। এখন যদি আমরা একটু এক্সাম্পলে যাই, এক্সাম্পলের ক্ষেত্রে কি কি পাবো দেখো তো। অ্যাভিসের এক্সাম্পল বলতে তুমি আসলে সবার প্রথমে তোমার যেটা মাথায় আসা উচিত সেটা কি, যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে এই
দোয়েল, কেমন? দোয়েল, আমরা জানি আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এই অ্যাভিস নিয়ে কিন্তু এই দোয়েল থেকে কিন্তু কোশ্চেন গুলো হয়। অ্যাভিসে কিন্তু এই দোয়েল নিয়ে কোশ্চেন গুলা হয়। তো তাহলে দোয়েলের বৈজ্ঞানিক নামটা কি একটু লিখে দেই। দোয়েলের বৈজ্ঞানিক নামটা হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ভাইয়া? বৈজ্ঞানিক নাম হচ্ছে অপটিকাস সোলোরিস, তাই না? দাঁড়াও জাস্ট এ মিনিট। অপটিকাস সোলোরিস বা দোয়েল, কেমন? আচ্ছা, তো আমরা দোয়েলের বৈজ্ঞানিক নামটা হচ্ছে একটু দেখার চেষ্টা করলাম। তারপর দেখো, তারপর হচ্ছে মাছরাঙা। হ্যাঁ, মাছরাঙা বৈজ্ঞানিক নামটা কি হবে ভাইয়া? মাছরাঙা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালকিডো অ্যালকিডো অ্যাথিহিস। হ্যাঁ, এটা হচ্ছে মাছরাঙা। মাছরাঙা বৈজ্ঞানিক নামটা কি হবে ভাইয়া? মাছরাঙার বৈজ্ঞানিক নামটা হবে অ্যালকিডো অ্যালসিডো অ্যালসিডো অ্যাথিস, কেমন? অ্যালসিডো অ্যাথিস হচ্ছে মাছরাঙা বৈজ্ঞানিক নাম। আর অবশ্যই আমি কি ভুল করেছি, এটা করা যাবে না। অবশ্যই কি দিতে হবে? বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারস্কোর করতে হবে। যেহেতু তুমি কি লিখেছো, যেহেতু তুমি ফ্রি হ্যান্ড লিখেছো, মুক্ত হাতে লিখেছো, কেমন? বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই আন্ডারস্কোর করতে হবে। তারপর দেখো তো কবুতর রয়েছে না? কবুতর বৈজ্ঞানিক নাম কি বলো তো? কবুতরের বৈজ্ঞানিক নামটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, এক্সাম্পল হিসেবে মনে রাখার চেষ্টা করবা। কি ভাইয়া? কলম্বা লিভিয়া, কেমন? কলম্বা লিভিয়া, হ্যাঁ, কলম্বা লিভিয়া হচ্ছে কবুতরের বৈজ্ঞানিক নাম, কেমন? তারপর দেখো তো ডান পাশে একটা পাখি এঁকে রেখেছি না? দেখো তো, এটা বুঝতে পারছো কিনা? অবশ্যই বুঝতে পারছো, এটা খুবই পরিচিত একটা পাখি। সেটা কি বলি আমরা? উট পাখি, তাই না? উট পাখি, হ্যাঁ, উটের মতো লম্বা যে পাখি আর কি, যাই হোক, উট পাখি। এর বৈজ্ঞানিক নামটা একটু তোমাদের জানতে হবে। উট পাখির বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? উট পাখির বৈজ্ঞানিক নামটা হচ্ছে স্ট্রুথিও। উট পাখির বৈজ্ঞানিক নামটা কি ভাইয়া? উট পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে স্ট্রিথিও। দেন হচ্ছে আহ ক্যামিলাস। হুম, স্ট্রুথিও ক্যামিলাস হচ্ছে উট পাখির বৈজ্ঞানিক নাম। বুঝতে পারছি? ওকে। তো তাহলে আমরা মোটামুটি হচ্ছে অ্যাবিস নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম, এবং আমরা অ্যাবিসের যে ছিল, যে অর্থাৎ আমাদের এবিসি এক্সাম্পলের ভিতরে সবার প্রথমে আমরা দুয়েলটা মনে রাখার চেষ্টা করব, তারপর হচ্ছে কবুতরটা মনে রাখার চেষ্টা করবো, আর মাছরাঙাটা পড়বো। যদিও বারবার বলেছি যে যে কোনো আসলে যে কোনো শ্রেণী নিয়ে যখন আমরা পড়তে যাব, তখন অবশ্যই আমাদেরকে নিজের মতো করে আসলে এক্সাম্পল মনে রাখতে হবে। এটা আসলে টোটালি সাবজেক্টিভ একটা ম্যাটার, কেমন? তো আমরা তারপর চেষ্টা করবো, যেহেতু আমরা তিনটা প্রাণী গোষ্ঠী পড়লাম, তো আমরা যদি একটু কম্প্যারিজনে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমাদের যদি যে আগে যে ছিল, অর্থাৎ আমাদের মাছ, তারপরে উভয়চর, সরীসৃপ, স্তন্য, এগুলো যদি আমরা একটা কম্পারিজন করার চেষ্টা করি এ পর্যন্ত, তাহলে আমরা কি কি পাবো বলতো? আমরা যদি একটা কম্পারিজন করার চেষ্টা করি, তাহলে দেখো আমি একটু এটা লিখে দিচ্ছি। কম্পারিজনের ক্ষেত্রে আমরা একটু কম্পারিজনে যেতে পারি, যে দেখো, জাস্ট এ মিনিট, আমি হচ্ছে ওকে। তো কম্পারিজনের ভিতর আমরা প্রথমে আসলে একটু মাছ নিয়ে একটু বলবো, তারপর হচ্ছে আমরা সরীসৃপে যাব, উভয়চরে যাব, তারপর একটু সরীসৃপ, এবং সর্বশেষ পক্ষীকুল নিয়ে একটু আলোচনা করবো, কেমন? আচ্ছা, ওকে। তো দেখো, আমরা যদি একটু এখন যদি একটু বলার চেষ্টা করি, যে আমরা প্রথমে আসলে মাছের তিনটা শ্রেণী পড়েছি, তাই না? মাছের তিনটা শ্রেণী বলতে বেসিক্যালি আমরা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিস এবং সার্কোপ্টেরিজে পড়েছি। তারপরে আমরা উভয়চর বা অ্যাম্ফিবিয়ানে পড়েছি। তারপরে আসলে আমরা পড়েছি হচ্ছে সরীসৃপ নিয়ে, সরীসৃপ নিয়ে। তারপরে পড়েছি আমরা হচ্ছে অ্যাবিস বা পক্ষীকুল নিয়ে, বা পাখি নিয়ে বলতে পারি, তাই না? পাখি নিয়ে। এবং সর্বশেষ আমরা হচ্ছে এখানে স্তন্যপায়ী নিয়ে পড়বো। যেহেতু আমরা এটা এখনো পড়ি নাই, তাই হচ্ছে আমরা স্তন্যপায়ীর কম্পারিজনে যাবো না, আমরা জাস্ট হচ্ছে প্রথমগুলোকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, তো আমরা এক্ষেত্রে আরেকটা আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছি, দেখো, হ্যাঁ, আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমরা এখান থেকে কি কি বলতে পারি? তাহলে দেখো, প্রথমে আমরা হচ্ছে মাছের ক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়া গুলো ইউজ করব, সেই ক্রাইটেরিয়া গুলো কি হবে? যে প্রথমে আমরা যদি একটু চিন্তা করি যে ত্বক, হ্যাঁ, আমরা যদি স্কিনের ক্ষেত্রে চিন্তা করি, ত্বকের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মাছের ত্বকগুলো কেমন ছিল বলতো? আমরা মাছের ত্বকের ক্ষেত্রে কি বলেছিলাম? এদের দেহটা আবৃত থাকবে কি দিয়ে? মিউকাসময় আইস দিয়ে, তাই না?
মিউকাসময় আইস দিয়ে। তাহলে আমরা বলতে পারি মাছের ত্বকের ক্ষেত্রে থাকবে কি পাবো আমরা ভাইয়া, আমরা হচ্ছে আইস পাবো। তাহলে আমরা কনড্রিকথিসের ক্ষেত্রে কি পাবো জানি বলেছিলাম, কনড্রিকথিসের ক্ষেত্রে পাবো হচ্ছে তোমার প্ল্যাকয়েড ধরনের আইস, দেন হচ্ছে অ্যাক্টিনোপ্লাজির ক্ষেত্রে পাবো সাইক্লোয়েড কিংবা টিনোয়েড আইস, এবং সার্কোপ্লাজির ক্ষেত্রে পাবো গ্যানোয়েড ধরনের আইস। আর উভয়চরের ত্বকটা কেমন ছিল বলতো, উভয়চরের ত্বক ছিল হচ্ছে ভেজা, ভেজা বা আর্দ্র, তারপর ছিল কি ভাইয়া গ্রন্থিযুক্ত, কেমন গ্রন্থিযুক্ত, আর কি ছিল ভাইয়া, আর ছিল হচ্ছে রঙিন, কেমন ভেজা গ্রন্থিযুক্ত এবং রঙিন। তারপর সরীসৃপের ত্বকটা কেমন ছিল, সরীসৃপের ত্বকটা ছিল হচ্ছে শুষ্ক এবং রুক্ষ, তাই না, শুষ্ক রুক্ষ। কিছু কিছু ক্ষেত্রে কি ছিল, কিছু কিছু ক্ষেত্রে ছিল বর্মযুক্ত, কেমন বর্মযুক্ত। আবার আমরা কি পেয়েছিলাম সরীসৃপের ক্ষেত্রে, সরীসৃপের ক্ষেত্রে পেয়েছিলাম যে এদের ক্ষেত্রে কি থাকতে পারে, এদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আইস থাকতে পারে। ওকে, যাই হোক সেটা বললাম না। পাখির ত্বক কি নির্মিত ছিল, পাখির ত্বক বা পাখির সারা দেহ আবৃত ছিল হচ্ছে পালকে, কেমন, তাহলে পাখির দেহ ত্বকটা পালকে আবৃত ছিল। ওকে, পালকে আবৃত ছিল। আর যখন আমরা স্তন্যপায়ী পড়বো তখন আমরা স্তন্যপায়ী ত্বকটা কেমন দেখবো, ত্বক দেখবো হচ্ছে লোমশ বা লোমযুক্ত। ওকে, এটা বলে দিলাম। ওকে, তারপর যদি আমরা ত্বকের পরে যদি আমরা যদি চিন্তা করতে পারি যে হৃৎপিণ্ডের কথা যদি চিন্তা করি, হ্যাঁ হৃৎপিণ্ডের কথা যদি চিন্তা করি, দেখো মাছের হৃৎপিণ্ড কেমন ছিল ভাইয়া, মাছের হৃৎপিণ্ড ছিল দুই প্রকোষ্ঠী, মনে আছে তোমাদের, মাছের হৃৎপিণ্ড ছিল হচ্ছে দুই প্রকোষ্ঠী বা দ্বিপ্রকোষ্ঠী, কেমন দুই প্রকোষ্ঠী। তাহলে দুই প্রকোষ্ঠী মিন্স এখানে কি থাকবে তাহলে ভাইয়া, এখানে একটা অ্যাট্রিয়াম থাকবে এবং একটা ভেন্ট্রিকল থাকবে, আর কি থাকবে উপপ্রকোষ্ঠ থাকবে। মাছের হৃৎপিণ্ডে আমরা সাইনাস ভেনোসাস এবং বালবাস আর্টারিওসাস নামের আলাদা আলাদা দুইটা করে উপপ্রকোষ্ঠ পাবো, বুঝতে পারছি। আচ্ছা, তারপর যদি আমরা একটু চিন্তা করি যে আর কি পেতে পারি আমরা, আর আমরা পেতে পারি উভয়চরের ক্ষেত্রে হৃৎপিণ্ড কেমন হবে, উভয়চর হৃৎপিণ্ড হচ্ছে তিন প্রকোষ্ঠী, তাই না, তিন প্রকোষ্ঠী হৃৎপিণ্ড পাবো আমরা উভয়চরের ক্ষেত্রে। উভয়চর হৃৎপিণ্ডটা হবে দেখো তিন প্রকোষ্ঠী। তাহলে তিন প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের ফিগারটা কেমন হবে, জেনারেলাইজড ফিগার হবে। এখানে তোমার দুইটা থাকবে হচ্ছে অ্যাট্রিয়াম, দুইটা থাকবে অ্যাট্রিয়াম এবং একটা থাকবে ভেন্ট্রিকল। ওকে ফাইন। তারপর যদি আমরা যাই যে সরীসৃপের ক্ষেত্রে কি হবে, সরীসৃপের হৃৎপিণ্ড হবে হচ্ছে অসম্পূর্ণ রূপে চার প্রকোষ্ঠী, তাই না, আমরা সরীসৃপের ক্ষেত্রে বলবো অসম্পূর্ণ রূপে, অসম্পূর্ণ রূপে চার প্রকোষ্ঠী, কেমন অসম্পূর্ণ রূপে চার প্রকোষ্ঠী, চার প্রকোষ্ঠী। তো ব্যতিক্রম কি ছিল, একটা ব্যতিক্রম ছিল না সরীসৃপের ক্ষেত্রে, ব্যতিক্রম ছিল কি ভাই, ব্যতিক্রম ছিল কুমির, হ্যাঁ ব্যতিক্রম ছিল কুমির, ব্যতিক্রম হচ্ছে ভাই কুমির। কুমিরের ক্ষেত্রে কি ভাই, কুমিরের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী, তাই না, মনে আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের অসম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী ফিগারটা আসলে এখানে দেখাতে পারছি না। তারপর যদি বলি এখানে কি থাকবে, দুইটা ছিল আমাদের অ্যাট্রিয়াম, আমাদের দুইটা অ্যাট্রিয়াম আর দ্বিধা বিভক্ত ভাবে একটা ছিল ভেন্ট্রিকল, কেমন যদি এই ফিগারটা ভালোভাবে দেখানো গেল না। তারপর পাখির হৃৎপিণ্ড কেমন হবে, সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী, হ্যাঁ পাখির হৃৎপিণ্ড আমরা যদি বলতে পারি সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী না বলে চার প্রকোষ্ঠী বলে দিব, কেমন চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ড পাবো পাখিতে। অর্থাৎ এক্ষেত্রে কি থাকবে তাহলে ভাইয়া, এক্ষেত্রে হচ্ছে থাকবে দুইটা থাকবে হচ্ছে অ্যাট্রিয়াম, দুইটা থাকবে অ্যাট্রিয়াম এবং দুইটা থাকবে ভেন্ট্রিকল। আর যখন আমরা স্তন্যপায়ী পড়বো তখন আমরা স্তন্যপায়ী হৃৎপিণ্ডটা কেমন পাবো, স্তন্যপায়ী হৃৎপিণ্ড পাবো হচ্ছে চার প্রকোষ্ঠী, কেমন দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল, বুঝতে পারছি। স্তন্যপায়ী হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ড, দুইটা পাবো অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং দুইটা ভেন্ট্রিকল বা নিলয়। ওকে, আচ্ছা আমরা স্তন্যপায়ী পড়ার সময় সেটা ডিটেলসে পড়বো। তারপর যখন আমরা হৃৎপিণ্ডে পড়ে আমরা কি নিয়ে চিন্তা করতে পারি, তাহলে তারপর আমরা চিন্তা করতে পারি হচ্ছে চলন অঙ্গ হিসেবে, চলন অঙ্গ নিয়ে, কেমন চলন অঙ্গ। দেখি মাছের ক্ষেত্রে আমরা কি চলন অঙ্গ পেয়েছিলাম বলতো, মাছের প্রধান চলন অঙ্গ কি ছিল, আমাদের মাছের প্রধান চলন অঙ্গ ছিল পুচ্ছ পাখনা, কেমন তাহলে প্রধান চলন অঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা, হ্যাঁ। আর উভয়চরের ক্ষেত্রে চলন অঙ্গ কি বলতো, উভয়চরের ক্ষেত্রে চলন অঙ্গ হচ্ছে পদ বা পা, উভয়চরের ক্ষেত্রে চলন অঙ্গ হচ্ছে দুজোড়া পদ থাকবে, উভয়চরের ক্ষেত্রে দু জোড়া পদ বিদ্যমান থাকবে, কেমন দুজোড়া পদ থাকবে এবং তারা কেমন হবে বলতো, নখর বিহীন হবে, হ্যাঁ নখর বিহীন। আর যখন আমরা সরীসৃপ পড়েছি তখন আমরা দুজোড়া পদই পেয়েছি, সেজন্য আমরা একে চতুষ্পদী বা টেট্রাপড বলেছি, তাই না। তাহলে এক্ষেত্রে আমরা দুজোড়া পদ পাবো, দুজোড়া পদ পাবো, যেটাকে বলবো হচ্ছে আমরা নখরযুক্ত, কেমন এটাকে হচ্ছে কেমন হবে, তারা তারা হবে নখরযুক্ত। অর্থাৎ কি থাকবে, পায়ে নখ থাকবে।
আর পাখির ক্ষেত্রে কি পাবো, এক্ষেত্রে দুজোড়া পদ পাবো, বাট এদের অগ্রপদ যেটা হবে সেটা কি হয়ে যাবে বলতো, অগ্রপদ হয়ে যাবে ডানা, আর যে পশ্চাৎ পদ সেটা হবে নখরযুক্ত। কেমন, পশ্চাৎ পদ হবে কি, এটা হবে নখরযুক্ত। নখরযুক্ত যেটা আমরা যদি চিন্তা করতে পারি যে একটা মুরগির পায়ের ক্ষেত্রে তুমি চিন্তা করো, এর উপরের পদ ডানে রূপান্তরিত হয়েছে, বাট যদি তার যে পশ্চাৎ পদ রয়েছে সেটা কি হয়েছে, নখরযুক্ত রয়ে গেছে। আর যদি আমরা স্তন্যপায়ের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, এরা হবে চতুষ্পদী। কেমন, চতুষ্পদী বা চার পদ যুক্ত, এবং এদের কি থাকবে, চতুষ্পদী, ও এদের পদ হচ্ছে কেমন, পদের আঙ্গুলগুলো হচ্ছে নখরযুক্ত আঙ্গুল থাকবে, তাই না? স্তন্যপায়ীর ক্ষেত্রে আমাদের কথাই চিন্তা করে নাও না, আমাদের ক্ষেত্রে কি থাকবে, চারটা পদ থাকবে এবং কি থাকবে, নখরযুক্ত আঙ্গুল থাকবে। বুঝতে পারছি, নখরযুক্ত আঙ্গুল থাকবে। ওকে ফাইন, তা চলনাঙ্গ বললাম, তারপর আমরা কি বলতে পারি, চলনাঙ্গের পাশাপাশি আমরা শ্বসন নিয়ে বলতে পারি, তাই না? তাহলে আমরা যদি মাছে কেটে শ্বসন অঙ্গ নিয়ে বলি, দেখো জাস্ট হচ্ছে একটু মানে একটা ছকের ভিতর আনার জন্য আর কি এই প্রসেসটা। ওকে, তারপর যদি আমরা বলি চলনাঙ্গের পরে যদি আমরা বলতে পারি যে শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গের কথা যদি বলি, শ্বসন অঙ্গ। এখন বলতো মাছ কি ভাইয়া, মাছ হচ্ছে জলজ প্রাণী, তাহলে অবশ্যই জলজ প্রাণী শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে, ফুলকা বিদ্যমান থাকবে, তাই না? তাহলে মাছের প্রধান শ্বসন অঙ্গ হবে ফুলকা। যদি আমরা উভয়চরের ক্ষেত্রে বলি তাহলে শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে, যারা উভয়চরের জীবনে একটি স্টেজ যখন তারা পানিতে ছিল, জলে ছিল, তখন তাদের শ্বসন অঙ্গ হিসেবে থাকবে ফুলকা। আর জীবনে কিছু কিছু ক্ষেত্রে তাদের শ্বসন অঙ্গ কি হবে, যখন তারা ডাঙায় বাস করবে তখন হবে ফুসফুস, তাই না? ফুসফুস। আর আমরা স্পেশালি বলেছিলাম যে উভয়চরের ক্ষেত্রে স্পেশালি কি হবে, এদের ত্বকের মাধ্যমেও শ্বসন হবে। কিছু কিছু ক্ষেত্রে কি হতে পারে, স্তন্যপায়ী ত্বকের উভয়চরের ত্বকের মাধ্যমেও শ্বসন হতে পারে। সরীসৃপের ক্ষেত্রে শ্বসন অঙ্গ কি, যেহেতু এরা হচ্ছে স্থলচর, তাহলে এদের শ্বসন অঙ্গ হিসেবে থাকবে হচ্ছে অবশ্যই ফুসফুস। কেমন, ফুসফুস। পাখির ক্ষেত্রেও শ্বসন অঙ্গ হিসেবে থাকবে ফুসফুস। তারপরে আমরা যখন স্তন্যপায়ী বলবো সেক্ষেত্রেও শ্বসন অঙ্গ হিসেবে থাকবে হচ্ছে কি ভাইয়া, ফুসফুস বিদ্যমান থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি চলন অঙ্গের পরে যদি আমরা রক্ত নিয়ে যদি বলি, হ্যাঁ রক্ত নিয়ে বলি যে রক্তের প্রকৃতিটা কেমন, রক্তের প্রকৃতিটা কেমন, রক্ত। এখন বলতে হবে মাছ, হ্যাঁ মাছ একটু অনুন্নত প্রাণী, অনুন্নত প্রাণী, পানিতে বাস করে, রক্তটা কেমন হবে? দেখো তুমি এমন একটা পরিবেশে বাস করতেছো যার চারপাশে তোমার পানি রয়েছে, একটু জাস্ট মনে করার চেষ্টা করছো তোমার চারপাশে পানি রয়েছে, তুমি এমন একটা পরিবেশে বাস করতেছো, তাহলে তুমি যদি এক্ষেত্রে চিন্তা করো যে না আমি সর্বদা আমার দেহের ভিতরে একটা কনস্ট্যান্ট একটা হাই টেম্পারেচার মেনটেন করবো, একটা উষ্ণ রক্ত মেনটেন করবো, সেটা কি আসলে সম্ভব হবে? হবে না। কেন হবে না? কারণ যখন তুমি পানিতে বসবাস করতেছো, পানি সর্বদা তোমার দেহ থেকে তাপটা শুষে নিতে চাবে, কারণ তাপের একটা সাধারণ ধর্ম কি, তাপের সাধারণ ধর্ম হচ্ছে সেটা উষ্ণতর পদার্থ থেকে শীতলতর পদার্থের দিকে প্রবাহিত হবে। তাহলে পানিতে বসবাস করে কোনো প্রাণীর যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি কি হতে পারবে না, তার যে রক্ত রয়েছে সেটা উষ্ণ হতে পারবে না। তাহলে পানিতে বসবাসকারী মাছ এর রক্তটা কেমন হবে, শীতল। হ্যাঁ, এরা হবে কেমন, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। কেমন, তারপর যদি বলি উভয়চর, সেক্ষেত্রে রক্তটা কি হবে, শীতল। সেজন্য আমরা এদের ক্ষেত্রে কি বলেছিলাম বলতো, এদের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাক্টোথার্মিক, তাই না? এদের ক্ষেত্রে বলেছিলাম ভাইয়া অ্যাক্টোথার্মিক। মনে আছে অ্যাক্টোথার্মিক বলতে কি বুঝেছিলাম, যে এদের তাপমাত্রাটা কি হবে, দেহ তাপমাত্রাটা পরিবেশের সাথে ওঠানামা করবে। তারপর যখন আমরা সরীসৃপ বলবো তাহলে এই ক্ষেত্রে কেমন হবে, এরাও হবে শীতল রক্ত বিশিষ্ট। কেমন, এরাও হবে শীতল রক্ত বিশিষ্ট। ওকে, শীতল রক্ত বিশিষ্ট হবে। তারপর যদি বলি শীতল রক্ত বিশিষ্ট, ওকে ফাইন। তাহলে দেহটা কেমন, দেহের রক্তটা কেমন, রক্তটা হচ্ছে অ্যাক্টোথার্মিক। ওকে, রক্তটা হচ্ছে অ্যাক্টোথার্মিক। রক্তটা হচ্ছে অ্যাক্টোথার্মিক। তারপর যদি আমরা পাখির ক্ষেত্রে বলি তাহলে এটা কেমন হবে, এই পাখিটা হবে সমুষ্ণ শোষিত, বা আমরা যেটাকে বলি উষ্ণ রক্ত বিশিষ্ট। উষ্ণ রক্ত বিশিষ্ট, তাই না? তাহলে আমরা যদি এটা ইংলিশ করার চেষ্টা করি তাহলে কি হবে, এন্ডোথার্মিক। কেমন, এন্ডোথার্মিক। আশা করতেছি এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই, কারণ আমি আসলে প্রিভিয়াসলি এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করে এখন কিন্তু আমি জাস্ট সামারাইজ করে দিচ্ছি। কেমন, তারপর যদি আমরা স্তন্যপায়ীর ক্ষেত্রে বলি, স্তন্যপায়ীটি কি আরেকটু উন্নত হবে, তাহলে সেক্ষেত্রে কি তোমার অ্যাক্টোথার্মিক বা শীতল হওয়ার কোনো সুযোগ রয়েছে, নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই রক্তটা হবে উষ্ণ রক্ত বিশিষ্ট হবে, এরা এরা হবে উষ্ণ রক্ত বিশিষ্ট। ওকে, উষ্ণ রক্ত বিশিষ্ট। আর এরা কেমন হবে, যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে হবে এরা হবে এন্ডোথার্মিক। কথা ক্লিয়ার? ওকে,
তারপর রক্তের পরে আমরা কি বলতে পারি? রক্তের পরে আমরা বলতে পারি যে এদের আমরা নিষেক নিয়ে একটু বলতে পারি, যেহেতু নিষেক নিয়ে আমরা অনেক কথা বললাম। হ্যাঁ, নিষেক নিয়ে আমরা অনেক কথা বললাম, তাহলে নিষেকটা কি হবে বলতো? নিষেকটা হবে এই যে মাছের ক্ষেত্রে, হ্যাঁ মাছের ক্ষেত্রে কি হইতে পারে? মাছের ক্ষেত্রে হচ্ছে জাস্ট কন্ড্রিক্টিস শ্রেণীর যে মাছ রয়েছে তাদের ক্ষেত্রে অন্তনিষেক হবে, বাট অ্যাকটিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এদের ক্ষেত্রে বহির্নিষেক হবে। ম্যাক্সিমাম প্রজাতির মাছের ক্ষেত্রে বহির্নিষেক হয়, কারণ কি? কারণ মাছের নির্দিষ্ট কোনো জননাঙ্গ গঠিত হয় না, এক্সেপ্ট কোনটা? হাঙর বা শার্ক বা কন্ড্রিক্টিস শ্রেণীর মাছদের ক্ষেত্রে ক্লাইপিয়াস থাকে, আমরা বলেছিলাম তাই না? তার নিষেক বলতে আমরা আসলে এদের বেসিক্যালি আমরা এদের ক্ষেত্রে কি বলবো? এদের ক্ষেত্রে বহির্নিষেক হবে, হ্যাঁ মানে দেহের বাইরে নিষেক হবে। ওকে, অর্থাৎ স্ত্রী প্রাণী ডিম পারবে, পুরুষ প্রাণী সেখানে এসে শুক্রাণু নিক্ষেপ করবে। ওকে, আর যদি আমরা উভয়চরের ক্ষেত্রে বলি তাহলে কি হতে পারে? উভয়চরের ক্ষেত্রেও বহির্নিষেক হবে, যেটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি। তারপরে বলো তো ভাইয়া, এই যে সরীসৃপের ক্ষেত্রে কি হবে? আমরা বলেছিলাম যে সরীসৃপের ক্ষেত্রে কি থাকবে? এদের পেশিময় জননাঙ্গ থাকবে, তাহলে এদের ক্ষেত্রে কেমন নিষেক হবে? এদের ক্ষেত্রে অন্তনিষেক হবে। ওকে, এদের ক্ষেত্রে নিষেক হবে হচ্ছে অন্তনিষেক হবে। ওকে ফাইন। তারপর আমরা কি বলতে পারি বলতো? পাখির ক্ষেত্রে কি হবে? পাখির ক্ষেত্রে অন্তনিষেক হবে, এবং এরা কি করবে বলতো? অন্তনিষেক হওয়ার পরে এদের কেমন ডিম পারবে? এরা হচ্ছে নিষিক্ত ডিম পারবে। আর স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অন্তনিষেক হবে। কেমন? স্তন্যপায়ীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অন্তনিষেক হবে, অর্থাৎ তাদের যে নিষেক প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে যে জাইগোট গঠনের প্রক্রিয়াটা রয়েছে, সেটা তাদের দেহের অভ্যন্তরেই সংগঠিত হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে নিষেক বললাম। এখন নিষেকের ফলে তো তারা সন্তান প্রসব করবে, তাই না? তাহলে তাদের প্রসবের ভিত্তিতে তাহলে আমরা কি বলতে পারি? এরা সন্তান প্রসব, বা তোমার যদি আমরা বলি যে এরা কি প্রসব করবে, এক্ষেত্রে যদি আমরা একটু বলি, দেখো তাহলে এই যে মাছ রয়েছে তাদের বহির্নিষেক হবে, দেহের বাইরে নিষেক হবে, তাহলে দেহ থেকে যে ডিমটা নিষ্কাশিত হবে সেটা কেমন হবে? সেটা অনিষিক্ত ডিম হবে। কেমন? তাহলে মাছ কেমন ডিম প্রসব করবে? এরা হচ্ছে অনিষিক্ত ডিম প্রবেশ করবে। অনিষিক্ত ডিম প্রসব করবে, অনিষিক্ত ডিম প্রসব করবে। বুঝতে পারছি? তারপর উভয়চর বহির্নিষেক, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অনিষিক্ত ডিম এরা হচ্ছে প্রসব করবে। কেমন? দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চেষ্টা করতেছি একটা ক্রনোলজি মেইনটেইন করে তোমার গুছিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে আনার জন্য, যাতে তোমাদের কোনো ক্ষেত্রে প্যারা খেতে না হয়। তাহলে এই যে উভয়চর, তারা অনিষিক্ত ডিম প্রসব করবে। তারপর যদি আমরা বলি সরীসৃপ, তারা কি হবে? অন্তনিষেক হবে। তাহলে অবশ্যই কেমন ডিম প্রসব করবে বলতো? নিষিক্ত ডিম প্রসব করতে পারবে, তাই না? এরা হচ্ছে নিষিক্ত ডিম প্রসব করবে। কেমন? নিষিক্ত ডিম প্রসব করবে। আর কিছু কিছু সরীসৃপ, যেমন ধরো অনেক সাপ হচ্ছে ডিম পারে, আবার এই যে রাসেলস ভাইপার আমি একটু আগে বললাম, তারা কি করে না? তারা কিন্তু ডিম পারে না, তারা সরাসরি তোমার সাপের বাচ্চা প্রসব করে। তাহলে কি বলতে পারি? যে সরীসৃপ যারা রয়েছে, কিছু কিছু সরীসৃপ ডিম প্রসব করে, সেগুলো হবে অবশ্যই নিষিক্ত ডিম। কেন? কারণ এক্ষেত্রে অন্তনিষেক হয়েছে। আর কিছু কিছু সরীসৃপ কি করে? তারা সরাসরি সন্তান প্রসব করে। কেমন? নিষিক্ত ডিম পারে আর হচ্ছে সন্তান প্রসব করে। হ্যাঁ, সন্তান প্রসব করে, সন্তান প্রসব করে। ওকে, আচ্ছা। তারপর যদি পাখির ক্ষেত্রে বলি, তাহলে পাখির ক্ষেত্রে কি হবে? এরা হচ্ছে সবসময় নিষিক্ত ডিম পারবে। ওকে, এক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু কখনো কি শুনছো যে পাখি তোমার বাচ্চা দিছে? পাখি কিন্তু বাচ্চা দেয় না। কেমন? তাহলে পাখি কি করবে? পাখি হচ্ছে নিষিক্ত ডিম প্রসব করবে। আর স্তন্যপায়ীর ক্ষেত্রে সব সময় স্তন্যপায়ীরা হচ্ছে সন্তান প্রসব করবে। ম্যাক্সিমাম স্তন্যপায়ী আর কি সন্তান প্রসব করবে। একটা ব্যতিক্রম রয়েছে সন্তান প্রসব করে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে প্লাটিপ্লাস। হ্যাঁ, প্লাটিপ্লাস যেটা রয়েছে, প্লাটিপ্লাস আমরা যখন স্তন্যপায়ীটা পড়বো পরবর্তী ক্লাসে, তখন এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। ব্যতিক্রম হচ্ছে প্লাটিপ্লাস। এই প্লাটিপ্লাসটা কি করবে ভাইয়া? এই প্লাটিপাস, হ্যাঁ প্লাটিপাসটা হচ্ছে সে হচ্ছে ডিম প্রসব করবে। কেমন? সে হচ্ছে নিষিক্ত ডিম প্রসব করবে। সে হচ্ছে নিষিক্ত ডিম প্রসব করবে। কেমন? ডিম। ওকে, তাহলে সর্বদাই স্তন্যপায়ী প্রাণীরা ম্যাক্সিমাম সন্তান প্রসব করবে। ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস, সে হচ্ছে নিষিক্ত ডিম প্রসব করবে। যেটা আমরা আসলে পরবর্তী ক্লাসে বিস্তারিত পড়বো, টেনশন করার কিছু নয় যে ভাই এটা কই পাইলেন। ওকে, তারপর আমরা কি বলতে পারি বলতো? এদের হচ্ছে যে তোমার আমরা বলতে পারি হচ্ছে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, করোটিক স্নায়ু। হ্যাঁ, করোটিক স্নায়ু একটু বলতে পারি। করোটিক স্নায়ু যখন আসলে আমরা মাছ পড়েছি তখন আমরা আসলে বলেছিলাম এই করোটিক স্নায়ু নিয়ে। তো করোটিক স্নায়ুর ব্যাপারে একটা কথা চলে এসেছে। তো দেখো করোটিক স্নায়ু, করোটিক স্নায়ু জিনিসটা কি? আসলে আসলে আমরা জানি যে আমাদের যে সকল প্রাণী হচ্ছে ভার্টিব্রেটদের আমাদের নটোকর্ড থাকে। নটোকর্ডের উপরে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে। নার্ভ কর্ডটা সেই প্রাণীটার জীবদ্দশায় কিসে পরিণত হয়? নার্ভ কর্ডটা ধীরে ধীরে তোমার সম্মুখ অংশ পরিণত হয় মস্তিষ্কে,
পশ্চাৎ অংশ পরিণত সুষুম্নাকাণ্ডে কিংবা স্পাইনাল কর্ডে। এখন মস্তিষ্কে পরিণত হলো, সেটা হচ্ছে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের কি করতে হবে, ধরো আমার ব্রেনের ভিতরে অনেক স্নায়ু আছে, বাট আমার এই যে আমার চোখ সঞ্চালন করতে হবে, আমার মুখ লাড়াতে হবে, তাহলে এখানে কি দিতে হবে, স্নায়ু সরবরাহ দিতে হবে। এই স্নায়ু সরবরাহ গুলো যে দিবে, যে স্নায়ুগুলো করটির ভিতরে থাকা মস্তিষ্ক থেকে আসবে, সেগুলোকে আমরা বলবো করটিক স্নায়ু। আর যে সকল স্নায়ু ধরো আমাদের হাতে পায়ে সাপ্লাই দিচ্ছে, বা হাতে দিচ্ছে, বা পায়ে হচ্ছে আমাদের স্নায়বিক সঞ্চালন দিচ্ছে, তাদেরকে আমরা বলবো স্পাইনাল স্নায়ু। কেমন? করটিক স্নায়ু আসলে কত জোড়া এটা একটু জানতে হয়। এই যে মাছ যে রয়েছে তাদের করটিক স্নায়ু হিসেবে পাবো কয় জোড়া আমরা ভাইয়া? 10 জোড়া করটিক স্নায়ু পাবো। কেমন? বাট আমরা যখন উভয়চরে যাব সেক্ষেত্রে আমরা 10 জোড়াই পাবো। 10 জোড়া করটিক স্নায়ু পাবো। যখন আমরা সরীসৃপে যাব তখন হচ্ছে আমরা একটু বেশি পাবো। সরীসৃপের ক্ষেত্রে কতগুলো পাবো? 12 জোড়া করটিক স্নায়ু পাবো। যখন আমরা পাখিটা পড়বো তখনও আমরা পাখিতেও আমরা 12 জোড়া করটিক স্নায়ু পাবো। আর অবশ্যই স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে 12 জোড়া করটিক স্নায়ু পাওয়া যাবে। কেমন? এই যে স্তন্যপায়ীর ক্ষেত্রে 12 জোড়া করটিক স্নায়ু, এটা নিয়ে আসলে এখন তো জাস্ট তুমি নাম্বারটা পড়তেছো যে স্তন্যপায়ী প্রাণীতে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। বাট যখন তুমি আমাদের অষ্টম অধ্যায়টা, আমরা যখন প্রাণীবিজ্ঞান অষ্টম অধ্যায়টা অর্থাৎ আমরা যখন স্নায়ুতন্ত্রটা পড়বো তখন কিন্তু আমরা জানবো যে এই যে 12 জোড়া করটিক স্নায়ু প্রত্যেকটা সিরিয়ালি নাম মনে রাখতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, প্রত্যেকটা প্রথম করটিক স্নায়ু প্রথম জোড়া, দ্বিতীয়টা মানে দ্বিতীয় জোড়া, এভাবে প্রত্যেক জোড়ার স্পেসিফিক নাম রয়েছে। স্পেসিফিক অঞ্চলে এরা নার্ভ সাপ্লাই দিচ্ছে। তো এই নাম, এদের কাজ, সেগুলো আমরা ডিটেইলসে পড়বো হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ে। কেমন? এখন এইটুকু জেনে রাখো যে করটিক স্নায়ু স্তন্যপায়ী প্রাণীতে থাকে হচ্ছে 12 জোড়া। তো এই যে এত বড় একটা চার্ট পড়ালাম, হ্যাঁ, এত বড় একটা চার্ট পড়ালাম, এই চার্টটা তোমরা একটু চেষ্টা করিও তোমার খাতায় এভাবে লিখে পড়ার। তুমি যখন মাছ পড়ে শেষ করেছো, যখন উভয়চরগুলো পড়ে শেষ করেছো, যখন সরীসৃপ পড়ে শেষ করেছো, যখন পাখি পড়ে শেষ করেছো, তখন তোমার ব্রেনকে একটু মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করানোটা শিখাবে। অর্থাৎ তুমি তোমার ব্রেনকে বলবে যে তাহলে আমি কিভাবে একটু কোরিলেট করতে পারি। আমি যখন মাছ পড়েছি, আমি বারবার বলেছি ক্লাসে যে মাছের চেয়ে উভয়চর উন্নত, সেখান থেকে সরীসৃপ উন্নত, তার চেয়ে বেশি উন্নত পাখি, এবং সর্বশেষ উন্নত প্রজাতি হচ্ছে, সর্বশেষ উন্নত প্রাণী গোষ্ঠী হচ্ছে স্তন্যপায়ী। তাহলে এই যে উন্নয়নের ধারাবাহিকতা বা উন্নয়নের ক্রমবিকাশে একটা প্রাণী গোষ্ঠীর চেয়ে আরেকটা প্রাণী গোষ্ঠী কিভাবে উন্নত হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু এই যে চার্টটা আমি পড়ালাম, এই চার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেমন? তো এক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোনো কিছু কিন্তু মুখস্থ বলি নাই। হ্যাঁ, আমরা এর আগে যে ব্যাখ্যাগুলো দিয়েছি সেই ব্যাখ্যার ভিত্তিতে একটার সাথে আরেকটাকে রিলেট করেছি। ওকে, অবশ্যই এই চার্টটা নিজেরা লিখে, নিজেরা ভালো করে নোট করে, চাইলে তোমরা বই লিখে রাখতে পারো, বা যেভাবেই হোক তোমরা এই চার্টটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। কেমন? কম্পারেটিভলি একটু পড়ার চেষ্টা করবা। আমি যখন আগের ক্লাস নিয়েছিলাম, মাছের 3টা শ্রেণীর ক্লাস নিয়েছিলাম, কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেজিস, সার্কোপ্টেজিস যখন পড়িয়েছিলাম, তো সেখানেও কিন্তু আমি এরকম একটা চার্ট করে 3টার কি তুলনাটা করে দিয়েছিলাম, তাই না? তো তোমরা সেই তুলনাটা, যারা ক্লাসটা করো নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক আছে, তুমি সেখান থেকে করে নিবা। কেমন? আচ্ছা, তো আজকে মোটামুটি এই পর্যন্ত ছিল। এই পর্যন্তই মোটামুটি আমাদের অ্যাভিস নিয়ে বিস্তারিত, অর্থাৎ আমরা মোটামুটি পাখি পর্যন্ত পড়ে ফেললাম। যদিও এই চার্টের ভিতরে আমি এক্সট্রা হিসেবে স্তন্যপায়ীটি ইনক্লুড করে দিয়েছি, জাস্ট হচ্ছে একটু বোঝার সুবিধার জন্য। যেহেতু আমি চার্টটা পড়ালাম, ভাবলাম যে একটু স্তন্যপায়ীটাকে ইনক্লুড করেই পড়াই। তো নেক্সট ক্লাসে আমরা স্তন্যপ্রায়ী যে শ্রেণী রয়েছে, অর্থাৎ মাম্মালিয়া যে শ্রেণী রয়েছে, সেটা নিয়ে ইন ডিটেলস পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীকালকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আজকে ক্লাসে ছিলে, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছো কিংবা আজকে ক্লাসটা দেখছো, তারা চাইলে আগামীকাল আমাদের লাইভে থাকতে পারো। আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসটা হবে, এবং ক্লাসগুলো পরবর্তীতে ইউটিউবে আপলোড করা থাকবে। কেমন? তো যারা ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকদিন রেগুলার ক্লাসগুলো করবা, আমার সাথে থাকবা, চেষ্টা করবা যে আমি যেদিন যে ক্লাসটা হয় সেই ক্লাসটা একটু করে ফেলার। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান, অর্থাৎ আমরা প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় আমরা ডিটেলসে পড়বো, ইন ডিটেলসে পড়বো। তারপর হচ্ছে আমরা রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান আমরা ইন ডিটেলসে ধীরে ধীরে আগাবো। কেমন? আচ্ছা, তো আমার সাথে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। আমাদের যে টুটলস একাডেমি ফেসবুক গ্রুপ রয়েছে, যারা এখন ইউটিউব থেকে দেখছো পরবর্তীতে ভিডিওটা, হতে পারছে তুমি 26, 27 বা যে ব্যাচেরই হো না কেন, আমাদের টুটলস একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন করে নিবে। লিংক অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর টুটলস একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমাদের এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমার একটা লাইকে হয়তো
এই ভিডিওটা বা এই ক্লাসটা তোমার অন্য কোনো ফ্রেন্ডের কাছে পৌঁছাইতে একটু হেল্প হবে, কেমন? তো আজকে একটু লেন্দি ক্লাস হলো, যতটা ডিটেলসে পড়ানো যায় ইন ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি। আমি মানুষ, ভুল ভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।